আপনি ওখানে নিশ্চিন্তে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখা আসেন। দেখা যাচ্ছে ওখান থেকে আপনার টেনশন করার আর দরকার নেই যে ঠিক আছে সাইটটার কোয়ালিটি ভালো, ইন ফিউচার এটাতে কোনো প্রবলেম হবে না। তো যাদের কাছে আসলে টুল থাকে না তারা এই পদ্ধতিতে কাজ করে, যে আপনি একদম যে সাইটটাতে ব্যাকলিঙ্ক করছেন তাদের কোয়ালিটি দেখে আপনি হচ্ছে ওইখানে ব্যাকলিঙ্ক করে আসলেন, এরপর আর ওটা চেক করারই দরকার নেই। আছে আছে ওই রকমই আছে। জি স্যার, বুঝতে পারছি। আসলে ফ্রি। স্যার আরেকটা বিষয় জি বল। হচ্ছে, একটু বলি ঠিক আছে। যে আমরা হচ্ছে প্রথমে ডিএপি চেক করলাম, স্প্যামিং রেট সবকিছু চেক করলাম, চেক করার পর আমাদের কাছে ভালো মনে হলো, তখন আমরা সেখানে ব্যাকলিংক ক্রিয়েট করলাম। জি। পরবর্তীতে মনে করেন নাইলেও 6 মাস পর যদি গিয়ে আমরা আরেকবার চেক করে দেখি, তখন আমরা দেখলাম যে ডিএপি একটু বেড়ে গিয়েছে, স্প্যামিং বেড়ে গিয়েছে, এভাবে দেখলাম। কিন্তু আমাদের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাতে গিয়ে আমরা কি পরিবর্তনটা দেখতে পারবো যে আমাদের ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? লিঙ্কটাতে পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু সাইট আপনি যেখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসছেন সেখানে পরিবর্তন দেখতে পাবেন। অর্থাৎ লিঙ্কটা আপনি যেখানে দিচ্ছেন তার পরিবর্তন আপনাকে দেখতে হবে। এখন লিঙ্কের কি পরিবর্তন দেখবেন? লিঙ্কের তো কোনো পরিবর্তন নাই। লিঙ্ক আপনি যেরকম জি দিয়ে স্যার, আসছেন লিঙ্কটা যেভাবে আমরা বুকমার্ক করছি সেভাবেই তো থেকে যাবে। সেভাবেই থেকে যাবে। কিন্তু আপনি যেখানে করে আসছেন, অর্থাৎ আপনি যে মানে জায়গাতে বা যে পেজটাতে আপনার লিঙ্কটা রেখে আসছেন ওই পেজটার লুক আপ আপনি করতে পারেন। আপনার লিঙ্ক তো যা দিয়ে আসছেন সেটাই আছে। জি স্যার, বুঝছি এখন। আপনাদেরকে একটা বিষয় বলি, যে প্রাথমিক অবস্থায় কেউ যদি একটা সাইট লঞ্চ করতে চান, ধরেন যে ছোটখাটো একটা সাইট, আপনাদের কোনো একটা হয়তো ইউনিক কোনো একটা আইডিয়া আছে, কন্টেন্ট আইডিয়া আছে ইউনিক, বা দেখা যাচ্ছে ইউনিক কোনো একটা বিষয়ে আপনারা হচ্ছে কিছু লিখতে চাচ্ছেন, আপনারা ছোটখাটো একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছেন, আপনাদেরকে মিনিমাম 10,000 টাকা বাজেট রাখতে হবে। এটার কারণটা হচ্ছে যে ডোমেন, হোস্টিং, এসএসএল, হুইস, আপনার এনক্রিপশন, এই চারটা বিষয়ে আপনি ধরেন যে 3,000 টাকার মতো কস্টিং হবে, বাংলাদেশ টাকায় দেখা যাচ্ছে 3,000 টাকার মতো এখান থেকে খরচ হবে। এরপর যেটা লাগে যে আমাদের কিছু টুল লাগে, যেমন এসিওর কিছু প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেসে যদি আপনি থিম ইউজ করেন এসিওর কিছু প্লাগইন আছে, ওইগুলো আপনাকে নিতে হবে। আর আমাদের হচ্ছে দেশে যে সুবিধাটা আছে যে অনেক গ্রুপ আছে বা অনেক ওয়েবসাইট আছে, বাংলাদেশের লোকাল কিছু সাইট আছে, এরা হচ্ছে এসিএম রাস থেকে শুরু করে এইচরেফ থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক অনেক টুল তারা মানে খুব কম মূল্যে সেল করে, 800 থেকে 1,000 টাকার মধ্যে এই টুলগুলো পাবেন। তো এই ধরনের 4টা 5টা টুল আপনার অবশ্যই অবশ্যই লাগবে। তো এর মধ্যে তো নাম বলেই দিলাম, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য একটা নেবেন, এইচরেফ নেবেন, এসিএম রাস নেবেন, আর হচ্ছে প্লাগইনস নিতে হবে কিছু, ধরেন যে ইওস্ট এসিওর যে প্রিমিয়াম প্লাগইনটা আছে এইটা হয়তো নিতে হবে। তো এই কয়েকটা বিষয় নিয়ে মোটামুটি আরো কিছু টাকা ইনভেস্ট করতে হবে। দেন আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট মোটামুটি বলা চলে যে রান করতে পারবেন। আর যদি আরো অনেক মানে ওয়েব অ্যাপ্লিকেশন বা দেখা যাচ্ছে যে আপনি যদি চান যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করবেন, যেমন আমরা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর ইউজ করি, একটা ওয়েবসাইটে গিয়ে ইমেল এক্সট্রাক্টর আমরা কিন্তু ইউজ করি, এর আগে কিন্তু আপনাদেরকে বাল্ক মেইল কালেকশনের সময় ওটা দেখানো হয়েছে। তো ওই ধরনের যদি টুল ইউজ করতে হয় বা দেখা যাচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও, এই ধরনের যে আইও ডোমেন যেগুলো আছে, এই আইও ডোমেনগুলোর প্রাইসিংটাই শুরু হয় হচ্ছে $30 থেকে $40 থেকে শুরু হয়। তো ওইগুলো আবার ওয়েব অ্যাপ্লিকেশন, এবং দেখা যাচ্ছে যে এই আইও যে স্পেশাল ডট আইও যে স্পেশাল ডোমেনটা আছে এটার প্রাইসিংটাও বেশি। তো ওগুলোর ক্ষেত্রে আসলে আবার কস্টিংটাও একটু ভালোভাবে চিন্তা করতে হয়। আর ওগুলোর লুকআপ বা ম্যানেজমেন্টের জন্য আপনার হচ্ছে আরো কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয়। আপনি যদি জ্যাঙ্গো ইউজ করেন, নোট ইউজ করেন, তারপর আপনি যদি স্ট্রিমলাইট ইউজ করেন, তো ওগুলোর জন্য আবার লুকআপের জন্য আবার কিছু টুল লাগে। তো ওয়েব অ্যাপ্লিকেশন এবং ব্লগ সাইট বা দেখা যাচ্ছে জেনারেল সাইটগুলোর মধ্যে কস্টিংটারও অনেক বেশি পার্থক্য আছে। স্যার হচ্ছে আমরা হচ্ছে যেমন যেমন করে ওয়েবসাইটে সবকিছু করতে পারি, আমরা হচ্ছে ব্লগ সাইটেও তো সেভাবেই মানে সেরকমই প্রসিডিউর ফলো করবো, তাই না? হ্যাঁ, সেরকম প্রসিডিউর আমরা মানে অবশ্যই ফলো করতে পারি। ব্যাকলিংক ক্রিয়েট করার ক্ষেত্রে বা হ্যাঁ, হচ্ছে মোটামুটি অন্য এই ক্ষেত্রে। বিষয়গুলো সেম, এই বিষয়গুলো আসলে কমন আর কি, সবগুলো সাইটের ক্ষেত্রে এই বিষয়গুলো কমন।
আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন না থাকলে ক্লাসের দিকে যাই, একটু কিছু বিষয় আলোচনা করতে হবে, এগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়, বা এগুলো আসলে দেখা যাচ্ছে কোর্স শেষে মানে কোর্স শেষ হয়ে গেল কিন্তু এগুলো যদি শেষ না করি তাহলে এই বিষয়গুলো অজানা থেকে যাবে। আচ্ছা স্যার, বর্তমানে আপাতত আর কোনো সমস্যা নেই, আপনি ক্লাস শুরু করেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাতে একটু চলে যাই। ক্যানোনিক্যাল ট্যাগের যে প্রবলেমটা ছিল সেই ক্যানোনিক্যাল ট্যাগটা আপনাদেরকে দেখানোর কথা। আচ্ছা, ইওস্ট এসইও প্লাগইনটা আপনারা প্র্যাকটিস করেছেন সবাই? জি স্যার, প্র্যাকটিস করছি। স্যার আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন? স্ক্রিন শেয়ার তো দেওয়াই ছিল, দেখি কোনো কারণে মনে হয় পজ হয়ে গেছে। রুকু আপু যখন দিছিল তখন অফ করে দিছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন না? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করার জন্য খুব বেশি কিছু না, খুব কঠিন কিছু না, আমরা জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাতে চলে আসবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমরা যে পোস্টার জন্য ক্যানোনিক্যাল ট্যাগ বা ক্যানোনিক্যাল ইউআরএল আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সেটা আমাদের প্রয়োজন হবে। আমরা একটু সাইটটাও ওপেন করে রাখি। আচ্ছা, আমাদের তো অলরেডি পোস্ট রেডি করা ছিল, তাই না? এখান থেকে অল পোস্টে যদি যাই, জি স্যার। আচ্ছা, এখানে আসার পর এই যে পোস্টটা আছে যে টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021, এইটা আমাদের মোটামুটি ভালোভাবে এসইও করা ছিল, অর্থাৎ ইওস্ট এসইও প্লাগইনটা দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে অপটিমাইজ করেছিলাম। তো এটাকে একটু এডিট করি। আচ্ছা, এডিট অপশনটাতে আসার পর আপনারা যে বিষয়টা দেখবেন যে এইখানে আচ্ছা, ইওস্ট এসইওর কিছু বিষয় আছে যে অ্যাড রিলেটেড কি ফ্রেজ, এখানে চাইলে আপনি আরো কিছু কি ফ্রেজ অ্যাড করতে পারেন, আপাতত এটা দরকার নেই, বা দেখাচ্ছে এটা হচ্ছে যদি ইউএস এর প্রিমিয়াম আপনি নেন সেখান থেকে সাজেশনে আপনি এটা পাবেন, প্রয়োজন নাই। আচ্ছা, আমরা জাস্ট অ্যাডভান্স অপশনটাতে চলে যাব। এখানে আসার পর একটা ক্যানোনিক্যাল ইউআরএল দেওয়ার অপশন এখানে আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই পোস্টটা র্যাঙ্ক করুক, কিন্তু আমাদের এই পোস্টের জন্য মানে রিডাইরেক্ট হয়ে আমাদের হোম পেজটা এখান থেকে র্যাঙ্ক হবে বা দেখা যাচ্ছে ইন্ডেক্স হবে। একটু বিষয়টা আরেকটু ভালোভাবে বলি যে আপনারা হয়তো দেখা যাচ্ছে একই ধরনের মাল্টিপল পোস্ট আপনারা এখানে রাখছেন। তো ক্যানোনিক্যাল ট্যাগটা কেন ইউজ করা হয় আপনাদের কি মনে আছে? জি স্যার। কেন বলেন তো? স্যার অনেক সময় দেখা যায় যে আমাদের সাইডে লেখা কম, বা আমরা লেখা বাড়ানোর জন্য একই প্রোডাক্ট রং ভিন্ন বা এমনি সামান্য কিছু পার্থক্য আছে, এরকম প্রোডাক্ট গুলো আমরা লিখে থাকি। তো যখন গুগল রিড করবে তখন যদি দেখে আমরা ডুপ্লিকেট কন্টেন্ট রাখছি, তো সেক্ষেত্রে আমাদের পেনাল্টি আসতে পারে। সেজন্য আমরা কি করব, যে আমরা গুগলকে বলবো দুইটা পেজকে একটা পেজ হিসেবে কাউন্ট করো, কিন্তু লেখা আমাদের পেজে দুইটাই থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই বিষয়টা। তো আমাদের আলটিমেটলি টার্গেট থাকে যে আমাদের দুইটা পেজ মিলে একটা পেজকে আমরা র্যাঙ্ক করব। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি টার্গেট থাকে যে আমাদের দুইটা কন্টেন্ট আছে বা দুইটা পেজ আছে, এই দুইটা কন্টেন্ট বা দুইটা পেজের জন্য আমরা একটা মাত্র পেজকে র্যাঙ্ক করব। অথবা আরেকটা এরকম আমাদের টার্গেট হতে পারে বা আমাদের ইন্টেনশন এরকম হতে পারে যে আমাদের একটা পোস্ট খুবই রিচ পোস্ট, বা দেখা যাচ্ছে আমাদের এই পোস্টটাতে খুব ভালো অডিয়েন্স আসছে, এবং আমাদের এই পোস্টটাতে মানে আমরা যদি এই ধরনের টাইটেল যদি সার্চ দিই আমাদের এই পোস্টটা গুগল সার্চে প্রথমে আসে। তো এখন আমরা চাচ্ছি যে এই পোস্টটা তো গুগল সার্চের প্রথমে আসতেছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা তো গুগল সার্চের প্রথমে আসতেছে না। তো আমরা যে কাজটা করতে পারি যে এই পোস্টের থ্রুতে আমাদের ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি, বা দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের এই পোস্টটা তো র্যাঙ্ক করছে, এই পোস্টের থ্রুতে আমাদের হোম পেজটা অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক করুক। এইটা একটা ইন্টেনশন হতে পারে। এই হচ্ছে দুইটা ইন্টেনশন ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করার। একটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট থেকে বাঁচা, আর একটা হচ্ছে যে আমরা যদি চাই যে এই পোস্টের থ্রুতে আমাদের অন্য একটা পেজ বা আমাদের হোম পেজটা র্যাঙ্ক করবে, দেন আমরা এই কাজটা করতে পারি। তো আমাদেরকে যে কাজটা করতে হবে,
অ্যাডভান্স অপশনে এসে, অর্থাৎ ইওএসটি এসইও এর অ্যাডভান্স অপশনে এসে এখানে ক্যানোনিক্যাল ট্যাগের যে ইউআরএল এর যে অপশনটা আছে এইখানে আমরা জাস্ট, আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের হোম পেজটাকে আমরা এখানে র্যাঙ্ক করব, কপি করে জাস্ট ইউআরএলটা এখানে দিয়ে দেবো, এইটুকুই কাজ। আচ্ছা, এটা মনে হয় যে ভুল হয়েছে। এইটুকুই জাস্ট কাজ। এখন আপনি চাচ্ছেন যে ডুপ্লিকেট কন্টেন্ট, তাই না, যে দুইটা কন্টেন্ট একই ধরনের আছে। ধরেন যে আপনার এই হ্যালো ওয়ার্ল্ড এবং হচ্ছে এই টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021, এই দুইটাকে আপনি একটাতে মার্চ করতে চাচ্ছেন, অর্থাৎ এই দুইটা পোস্টের জন্য শুধুমাত্র যে কোনো একটা পোস্ট এখানে র্যাঙ্ক করবে বা ইন্ডেক্স হবে। জাস্ট আপনি এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাতে যাবেন, এদের ইউআরএলটা নেবেন, যে পোস্টের সাথে এটাকে ক্যানোনিক্যাল করতে চাচ্ছেন সেখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে আপনার এই যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে এইটা আর আলাদাভাবে ইন্ডেক্স করবে না। এইটাতে যদি কখনো ট্রাফিক আসে তখন হচ্ছে ওই ট্রাফিকটা বা ওইটার থ্রুতে ইন্ডেক্স হবে আমাদের এই পোস্টটা। তো চাইলে আপনি এখানে পেজ দিতে পারেন অথবা এই পোস্টটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার করা হলো। লাগবে স্যার, সেটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে একই রকম লিখছি, দুইটাই ধরলাম যে একই রকম হ্যাঁ কন্টেন্ট। তো আমরা দুইটাকে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে রাখবো। তো আমরা দুইটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড অথবা সোশ্যাল মিডিয়া বা এই দুইটার মধ্যে যে কোনো একটা পোস্ট হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল এখানে দিলেই কি হয়ে যাবে সেটা? হ্যাঁ, এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। ধরেন যে এখানে যে দুইটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে হ্যালো, দুইটার মধ্যে যে কোনো একটা। এখানে যে দুইটা পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর একটা হচ্ছে টপ 10 সোশ্যাল মিডিয়া টুলস 2021, এরকম কিছু, তাই না? তো ধরেন যে এই দুইটা পোস্ট একই রকম, বা দেখা যাচ্ছে এই দুইটা পোস্ট হচ্ছে ডুপ্লিকেট পোস্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট। তো এই দুইটা পোস্টকে আমি মার্চ করে একটাতে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে টপ 10 সোশ্যাল মিডিয়া টুলস 2021 বা টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার 2021, এইটার সাথে মার্চ করে আমি এই হ্যালো ওয়ার্ল্ড এই ডুপ্লিকেট কন্টেন্টটাকে রাখতে চাচ্ছি। দেন জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ডের যে ট্যাগটা আছে বা হ্যালো ওয়ার্ল্ডের যে ইউআরএলটা আছে এটা হচ্ছে আমি জাস্ট ক্যানোনিক্যাল ইউআরএল দিয়ে দেবো। তাহলে এটা এই দুইটা পোস্টকে ক্যানোনিক্যাল ট্যাগ দ্বারা অ্যাড করা হয়ে যাবে। বুঝতে পারছেন এবার? জি জি স্যার, স্যার। এবার বুঝতে পারছি। ঠিক আছে। আপনি চাইলে এখানে অন্য একটা পেজকেও দিতে পারেন, যেমন ধরেন যে আপনাদের ওয়েবসাইটে যে হোম পেজ আছে, এসইও আছে, বা এগুলো কিন্তু আলাদা আলাদা পেজ আছে এখানে। আপনি চাইলে এখানে কোনো পেজের ইউআরএলও আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মেটা রোবটস অ্যাডভান্স, এটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে যে নো আর্কাইভ, হচ্ছে নো স্নিপেট। যেটা এখানে বিষয়টা হচ্ছে যে মেটা রোবটস অ্যাডভান্সে যেটা বোঝাচ্ছে যে আপনি যদি এখানে আর্কাইভ করে রাখেন তাহলে কি হবে যে আপনার এই পোস্টটার ছোট ছোট স্নিপেট যদি ভাগ করা হয় বা ছোট ছোট পোর্শনে যদি ভাগ করা হয়, এই ছোট ছোট পোর্শনগুলো কিন্তু র্যাঙ্ক করতে পারে অনেক সময়। আপনারা অনেক সময় দেখবেন, আমি যদি সার্চ দেই, এসইও ডেফিনেশন লিখে যদি সার্চ দেই, দেখেন এখানে উইকিপিডিয়া থেকে একটা পোর্শন এখানে চলে আসছে। এইটার যে ডেফিনেশন হিসেবে এখানে একটা পোর্শন চলে আসে, এটা কিন্তু পুরো কন্টেন্টটা এখানে আসে নাই, কন্টেন্টের একটা পোর্শন এখানে সুন্দরভাবে আমাদেরকে রেজাল্টে শো করছে। তো আপনি যদি চান যে হ্যাঁ আপনার এই পোস্টের জন্য বা এই ডুপ্লিকেট কন্টেন্টের জন্য এই ছোট ছোট ভাগ বা আপনার এই কন্টেন্টের কোনো একটা পোর্শন পর্যন্ত র্যাঙ্ক হবে না, আপনি চাইলে এখান থেকে নো আর্কাইভ করে দিতে পারেন। এখান থেকে চাইলে নো স্নিপেট আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার কন্টেন্টের কোনো একটা পার্ট ইন্ডেক্স হবে না, অথবা আপনার কন্টেন্টের কোনো একটা ইমেজ পর্যন্ত সার্চ রেজাল্টে শো করবে না। তো এটা হচ্ছে মেটা রোবটস অ্যাডভান্সের আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের মেটা ক্যানোনিক্যাল ট্যাগের কিছু বিষয় বা ক্যানোনিক্যাল ইউআরএল এর বিষয়। এটা আসলে তখনই প্রযোজ্য যখন আপনারা হচ্ছে
কন্টেন্টের সংকটে ভুগতেছেন, যে আপনাদের এখানে কন্টেন্ট নাই, ডুপ্লিকেট কন্টেন্ট পাবলিশ করে রাখতেছেন। তো এটা কখনোই বেস্ট প্র্যাকটিস না, বা এটা কখনোই ভালো প্র্যাকটিস হয় না। তবে আমরা যে সেকেন্ড যে ইন্টেনশনটা বললাম, যে আপনারা চাচ্ছেন যে আপনার একটা কন্টেন্ট র্যাঙ্ক করে গেছে গুগলে, কিন্তু আপনার পেজটা বা আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে নাই, দেন আপনি চাইলে এই দুইটাকে মার্জ করতে পারেন, এবং ক্যানোনিক্যাল ট্যাগ দ্বারা যদি আপনি এই দুইটাকে অ্যাটাচ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই পোস্টের থ্রুতে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে। আমি অন্য একটা যেটা পোস্টে র্যাঙ্ক করতেছে না, এই ইউআরএলটা নিচে যদি আমি ক্যানোনিক্যাল লিংকে দিয়ে দেই, তখন হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ভালো মানের ট্রাফিক জেনারেট করতে হ্যাঁ, এটাও পসিবল, পারবো, তাই এটাও একটা ক্যানোনিক্যাল তো একটা স্যার? ইন্টেনশন হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে এই ইউএসটিসিও প্লাগইনটা প্র্যাকটিস করতে হবে, কারণ এইটাতে যদি আপনি প্র্যাকটিস না করেন এই বিষয়গুলো আপনাদের খেয়াল থাকবে না। কারণ ইউএসটিসিও প্লাগইনে কিন্তু বেশ কিছু বিষয় আছে, আপনি আসলে এসইও কিভাবে করবেন, রিডেবিলিটি কেমন, স্কিমগুলো কেমন, বা সোশ্যাল আইকনগুলোতে আপনি কিভাবে এটাকে অ্যাড করে রাখছেন, এইগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে ছোট ছোট অনেক বিষয় আছে। এই বিষয়গুলো আসলে প্র্যাকটিস না করলে মনে রাখাও পসিবল না, এবং দেখা যাচ্ছে যে ইন ফিউচার এগুলো হয়তো ইউজ করে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। আমাদের এখানে দেখেন এসইও রেজাল্ট বলতেছে এসইও গুড, রিলায়েবিলিটি গুড, তারপর দেখা যাচ্ছে যে আমাদের এসইও যে স্কোরটা, ওভারঅল যে স্কোরটা, এটা কিন্তু অনেক ভালো দেখাচ্ছে এখান থেকে। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং দেখা যাচ্ছে যে কন্টেন্ট লিখে দেন ওই কন্টেন্টগুলোর এসইও করে আপনারা পাবলিশ করার চেষ্টা করবেন। স্যার, হচ্ছে আপনার এসিওটা একটু ক্লিক করেন তো দেখি গুড রেজাল্ট গুলো। এসইওতে, আচ্ছা, এসইওতে কোনো জি। প্রবলেম দেখাচ্ছে না। এই যে এসইও বলতেছে যে আমাদের যে এসইও এসিও টাইটেলটা, স্যার অ্যানালাইসিসের এখানে ক্লিক করলে মনে হয় দেখা যাবে আচ্ছা এখানে সবগুলো এসিও। পার্টি দেখতে হবে, কারণ এসইও যে এই পোর্শনটা আছে এইটার মধ্যে আমাদের এই এসইও টাইটেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এসইও টাইটেলটা ঠিক থাকতে হবে, এসইওর যে স্ল্যাগটা আছে এটা ঠিকঠাক আছে, মেটা ডেসক্রিপশন অবশ্যই ঠিকঠাক আছে। এটা কিভাবে করতে হয় এটা তো আপনাদেরকে অবশ্যই দেখানো হয়েছে, যে মেটা ডেসক্রিপশন কিভাবে পারফেক্ট একদম গ্রিন সিগন্যাল নিয়ে আসবেন। আচ্ছা, এসইও অ্যানালাইসিসে যদি যাই, এখানে বলছে কি ফ্রেজ ইন টাইটেল, এটা চাইলে আমরা ইমপ্রুভ করতে পারি, আদারওয়াইজ এটা ইমপ্রুভমেন্ট, এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা ইমপ্রুভ করতে পারেন, আদারওয়াইজ নাও করতে পারেন। এখানে বলছে আউটবাউন্ড লিঙ্কস আছে, ইন্টারনাল লিঙ্কস আছে, কি ফ্রেজ ইন্ট্রোডাকশন আছে এটা। এরপর বলছে কি ফ্রেজ লেন্থ, যেটা এটাও খুব ভালো লেন্থের একটা কি ফ্রেজ আমরা ইউজ করছি। কি ফ্রেজ ডেনসিটি, পুরো কন্টেন্টটা জুড়ে আমাদের কি ফ্রেজটা খুব ভালো একটা ডেনসিটিতে আছে। এরপর বলছে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, অবশ্যই আছে এটা। মেটা ডেসক্রিপশন লেন্থ, এটাও খুব ভালো, মানে 150 থেকে 160টা ক্যারেক্টারের মধ্যে আছে। প্রিভিয়াসলি কি বলছে, প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, মানে আপনি এই কি ফ্রেজটা এর আগে কখনো ইউজ করেন নাই, এটা হচ্ছে একদম ফ্রেশ এবং নিউ একটা কি ফ্রেজ, যেটা আপনি শুধুমাত্র এই কন্টেন্টটার জন্যই ইউজ করতেছেন। এবার বলছে কি ফ্রেজ ইন সাবহেডিং, সাবহেডিংগুলোতে কি ফ্রেজ আছে, বলছে থ্রি অফ ইউর H2 and H3 সাবহেডিং রিফ্লেক্টস দ্যাট দ্য টপিক অফ ইউর কপি, গুড জব। আচ্ছা, তারপর ইমেজ অল্টার ট্যাগে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করা আছে। টেক্সটের যে লেন্থটা, আমার যে কন্টেন্টের যে লেন্থটা, এটা বলতেছে 1560টা ওয়ার্ড আছে, এটা একটা গুড লেন্থ। আপনাদেরকে বলেছিলাম যে কন্টেন্টের জন্য ভালো লেন্থ কত, মিনিমাম কত ওয়ার্ড থাকতে হয়, 1200 থেকে, 1200। হ্যাঁ 1200। হ্যাঁ 1200 থেকে 1200 2000, পারফেক্ট। হ্যাঁ। তো 1200 থেকে 2000-এর মধ্যে রাখতে পারেন। এটা দেখেন যে এই যে টেক্সটের যে লেন্থটা আমার বলতেছে 1500, তো অবশ্যই এটা ভালো। এসইও টাইটেলের যে উইথটা আছে এটাও ভালো। তারপর বলছে কি ফ্রেজ ইন স্ল্যাগ, অর্থাৎ আমরা যে এখানে যে স্ল্যাগটা ইউজ করছি, অর্থাৎ স্ল্যাগ বলতে যেটা বোঝায় যে ইউআরএল যেটা, এটাতেও আমাদের কি ফ্রেজটা আছে। তো এই বিষয়গুলো এখান থেকে অলরেডি বা অ্যানালাইসিস করে, বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে এসইও এই যে এখানে আপনাকে ইমপ্রুভমেন্টে দেখাবে, অথবা যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো এখানে সলভ করতে বলবে। আচ্ছা, এগুলো প্র্যাকটিস স্যার করেন। হচ্ছে স্লাগ যেটা, জি স্যার যেটা স্লাগ, জি, সেটা হচ্ছে কেমন যেন ছোট হাতে লেখা হয়ে এমনি এমনি চলে আসে। না এটা অটোমেটিক জেনারেট হবে, কারণ আমরা হচ্ছে এটা কোথা থেকে ঠিক করেছিলাম বলেন তো, গতকাল মনে আছে? মনে নাই? সেটিংস থেকে, স্যার গতকালকে
স্লাগ নিয়ে কথা বলেছিলেন? হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন সেটিংস থেকে পারমালিংসে আসার পর এখানে আমাদের লিঙ্কের যে স্ট্রাকচারটা আছে দেখেন, আমাদের যে লিঙ্কের যে স্ট্রাকচার সেটা কিন্তু এই যে স্লাগ, অর্থাৎ আমাদের যে লিঙ্কের যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছিলাম যে পোস্ট নেম এটাই হবে হচ্ছে আমাদের ইউআরএল বা আমাদের হচ্ছে স্লাগ, এটাই হচ্ছে ইউআরএল এর স্ট্রাকচার। এখান থেকে কিন্তু আমরা সেট আপ করে দিতে পারি। গতদিনে দেখায় না এটা পারমালিংস? জি স্যার, দেখাইছিলেন, এখন মনে হয়েছে। হ্যাঁ, আচ্ছা। অ্যাকচুয়ালি আপনাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ ক্লাসে যেটাই যত কিছুই দেখায় না কেন বা যত কিছুই বলি না কেন, যদি প্র্যাকটিস না করেন এই বিষয়গুলো আসলে উপলব্ধি করা পসিবল না যে আসলে কোথায় কি। ক্লাসে দেখে যাচ্ছেন মনে হচ্ছে যে হ্যাঁ পারবো, কিন্তু কাজ করতে গিয়ে আসলে ওইভাবে হয় না, অত সহজ না বিষয়গুলো। ওটা ভালো বিষয়। স্যার হচ্ছে, স্যার লাস্ট একটা প্রশ্ন বলি। জি জি। স্যার হচ্ছে, যেটা আপনি ক্যানোনিক্যাল ট্যাগ দেখাইলেন, যে মনে করেন হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, আরেকটা আছে টপ 10 সোশ্যাল মিডিয়া, এটা এটা একটা আছে, একটা মনে করেন লিড জেনারেশন, এই তিনটা আমাদের পোস্ট আছে। তো আমরা হচ্ছে প্রথমত যখন মার্চ করলাম হ্যালো ওয়ার্ল্ড আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা, তখন আমরা যে কোনো একটা লিঙ্ক ক্যানোনিক্যাল ট্যাগে ওখানে দিলাম, জি ক্যানোনিক্যাল ইউআরএ আমরা দিলাম। জি। তো আমরা যদি হচ্ছে তিনটাকেই মার্জ করতে চাই, যেমন পরবর্তীতে লিড জেনারেশনে একটা যদি গিগ দিই, না সরি পোস্ট দিই পসিবল বা না। হচ্ছে কন্টেন্ট লিখি, তো সেক্ষেত্রে তিনটার ক্ষেত্রে আমরা কিভাবে মার্জ করব? বা পসিবল না। তিনটার ক্ষেত্রে আমরা যে কোনো একটা লিঙ্ক দিলেই হয়ে যাবে? না, পসিবল না এটা। আপনি তিনটা কন্টেন্টকে ডুপ্লিকেট হিসেবে রাখতে পারবেন না। আপনার হয়তো ডুপ্লিকেট বলতে কি, ও এটা এরকম পসিবল না? না এটা পসিবল না। আপনি হয়তো ডুপ্লিকেট বলতে কি বোঝাচ্ছে যে হয়তো দুইটা একই ধরনের কন্টেন্ট আছে, এখন আপনি সবগুলো কন্টেন্টই একই ধরনের রাখছেন, রাখার পর ওইখানে ক্যানোনিক্যাল দিয়ে সবগুলো আপনি হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে অ্যাটাচ করে রাখছেন, ওইটা কখনোই সম্ভব না। জি স্যার, তাহলে দুইটার ক্ষেত্রে শুধু এরকম হবে, তাই না? হ্যাঁ, ডুপ্লিকেট আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই দুইটা কন্টেন্ট রোবট টেক্সটে ডুপ্লিকেট হিসেবে মানে দেখতে পারে গুগল, দেন আপনি দুইটাকে ক্যানোনিক্যাল ইউজ করে অ্যাড করে দিবেন। কিন্তু মাল্টিপল মাল্টিপল এখানে পোস্ট ডুপ্লিকেট হিসেবে রাখা যাবে না। এটা অবশ্যই হচ্ছে আমাদের সাইটটাকে র্যাঙ্কিং এর নিচের দিকে নিয়ে যাবে, বা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের সাইটটাতে পেনাল্টি নিয়ে আসতে পারে যে হ্যাঁ আমরা এখানে ডুপ্লিকেট কন্টেন্ট অনেক বেশি রাখছি। বিষয়টা বুঝতে পারছেন মানসিক? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, র্যাঙ্কিং ফ্যাক্টরে কিছু বাকি ছিল, ওইগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, র্যাঙ্কিং ফ্যাক্টর সম্ভবত 115টার মতো মনে হয় যে বলেছিলাম আর কি। আচ্ছা, 115টার মতো মনে হয় যে র্যাঙ্কিং ফ্যাক্টর আলোচনা করা হয়েছিল আর কি। তো বাকিগুলো একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু সময়ও খুব কম। ব্রেকের পরও ইনশাল্লাহ এইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সেটা বলছে নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি। নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি এবং পজিটিভ লিঙ্ক ভেলোসিটি এটা অবশ্যই আমাদেরকে মেজার করে দেখতে হবে যে আসলে যে লিঙ্কগুলো আমরা করছি বা দেখা যাচ্ছে যে ব্যাকলিঙ্ক যেগুলো আমরা করছি এগুলোতে কোনগুলো নেগেটিভে যাচ্ছে, কোনগুলো হচ্ছে পজিটিভের দিকে যাচ্ছে। অর্থাৎ ভেলোসিটি বলতে যে আপনি হচ্ছে 7 দিন আগে একটা লিঙ্ক করে আসছেন, ওই লিঙ্কটা দেখা যাচ্ছে 7 দিনের মধ্যেই একটা নেগেটিভ লিঙ্কে আপনার জন্য পরিণত হচ্ছে। আর দেখা যাচ্ছে আপনি একটা লিঙ্ক করে আসেন, ওটা 1 মাস পরে একটা নেগেটিভ লিঙ্ক হিসেবে আপনার জন্য কাজ করছে। তো বিষয়টা এরকম যে যেটা 7 দিনের মধ্যে হচ্ছে এটার ভেলোসিটিটা বেশি, আর যেটা 1 মাস বা 2 মাস পর হচ্ছে এটার ভেলোসিটিটা কম। তো নেগেটিভ এবং পজিটিভ লিঙ্ক ভেলোসিটি এটা আমাদেরকে দেখতে হবে যে একটা সাইডে আমি জাস্ট গেলাম ব্যাকলিঙ্ক করলাম, সাথে সাথে ওটা নেগেটিভ লিঙ্ক হয়ে গেল, বা দেখা যাচ্ছে আমার জন্য একটা পেনাল্টি নিয়ে আসলো। তো এই ধরনের নেগেটিভ লিঙ্কের ভেলোসিটি বা নেগেটিভ লিঙ্কের ভেলোসিটি যদি বেশি হয় তাহলে আমাদের সাইটের জন্য এটা একটা ক্ষতিকর দিক হতে পারে। আচ্ছা, এরপর যেটা বলছে যে লিঙ্কস ফ্রম হাফ পেজেস। হাফ পেজেস বলতে যেটা বোঝায় যে আপনাদের ওয়েবসাইটের যে মেইন পেজ এগুলোকে বলা হচ্ছে যে হাফ পেজ, অর্থাৎ যেখানে আসলে সবচেয়ে রিসোর্সগুলো বেশি থাকে। আমরা যদি একটা সাইটের হোম পেজে যদি যাই, দেখেন আমাদের এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে আসার পরে এখানে কিন্তু সবচেয়ে রিসোর্স বেশি, অর্থাৎ এই যে ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে, এখানে কন্টেন্ট, লেটেস্ট কন্টেন্ট, তারপর হচ্ছে যে রিসেন্ট পোস্ট, আমাদের সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে যে এখানে হয়তো কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রাইভেসি পলিসি বা সবকিছু কিন্তু আমাদের হোম পেজে বেশি থাকে। তো এটা বলছে যে আমরা যদি এই হোম পেজ থেকে যদি লিঙ্ক পাই, অর্থাৎ লিঙ্কস ফ্রম হাফ পেজ,
আমরা যদি এই হোম পেজ বা হাব পেজ থেকে যদি আমরা লিঙ্ক পাই, তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, লিঙ্ক ফ্রম অথরিটি সাইট, সেটা হচ্ছে যে যারা আসলে যে সাইটগুলো অ্যাকচুয়ালি ডোমেন অথরিটি বা দেখা যাচ্ছে যে আপনাকে অথরিটি বাড়ানোর জন্যই ওখানে লিঙ্ক আপ করতে দেয়, এই অথরিটি বা দেখা যাচ্ছে হাই অথরিটি সাইটগুলোতে যদি আপনারা লিঙ্ক আপ করতে পারেন, বা যে সাইটগুলোতে স্প্যামিং রেট কম বা দেখা যাচ্ছে তাদের হচ্ছে অথরিটি ডোমেন অথরিটি অনেক ভালো, এগুলোর থেকে যদি লিঙ্ক পান, তাহলে এটা আপনার জন্য অবশ্যই পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপর যেটা আছে যে লিঙ্ক টু অ্যাজ উইকিপিডিয়া সোর্স, এটা যদি করতে পারেন বা দেখা যাচ্ছে এটা যদি করা যায় বা এটা যদি কখনো পসিবল হয়, তাহলে আমাদের সাইটের জন্য এটা একটা অনেক অনেক ভালো একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর। কারণ আপনারা অনেকেই জানেন যে উইকিপিডিয়াতে যে পরিমাণ ইনফরমেশন আছে, এরকম ইনফরমেশন হয়তো অন্য কারো কাছে নাই। তো উইকিপিডিয়া যদি আপনাকে রেফারেন্স হিসেবে তাদের সাইডে একটা লিঙ্ক আপনার রাখে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা অনেক ভালো কোয়ালিটির, আপনার ওয়েবসাইটে অনেক ভালো কোয়ালিটির কন্টেন্ট আছে, এইখান থেকে একটা রেফারেন্স উইকিপিডিয়া তাদের ওয়েবসাইটে রাখছে, তাহলে এটা আপনার জন্য মানে অনেক বড় একটা বিষয় এবং অনেক ভালো একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে এটা কাজ করে। আচ্ছা, কো অকারেন্সি বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি যখন কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টটাতে যদি আপনি একটা নির্দিষ্ট ওয়ার্ড বিভিন্নভাবে ইউজ করেন, অর্থাৎ একটা ওয়ার্ড আপনি তার সিনোনিম ইউজ করতেছেন, তার অ্যান্টোনিম ইউজ করতেছেন, বা দেখাচ্ছে সিমিলার ওয়ার্ডগুলো আপনি বারবার ইউজ করতেছেন আপনার পোস্টে, এতে করে গুগলের বুঝতে সুবিধা হবে যে এই কন্টেন্টটা আসলে এই সম্পর্কিতই, বা দেখাচ্ছে আপনার এখানে দেখেন লিঙ্ক কো অকারেন্সি, দেখেন এখানে বলছে ফোর্ড কিন্তু একটা কার, এরপর বলছে টেক এ টেস্ট ড্রাইভ কিসের ক্ষেত্রে হয়? বেশিরভাগ ক্ষেত্রে কারের ক্ষেত্রে হয়। তারপর হচ্ছে মাস্ট্যাং, যেটা এটা সম্ভবত আরেকটা ব্র্যান্ড। তারপর হচ্ছে 2017 মডেল, এটা একটা অবশ্যই রিলেভেন্ট, ফোর্ডের সাথে অবশ্যই রিলেভেন্ট। নিউ কার, এটা তো একদম ফোর্ডের সাথে 100% রিলেভেন্ট। তো এই ধরনের ওয়ার্ডের এবং দেখা যাচ্ছে যে হাইপার লিঙ্কের বা হাইপার টেক্সটের যদি কোয়াকারেন্সি আপনার কন্টেন্টটাতে বেশি থাকে, তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপর বলছে যে ব্যাকলিং এজ বলতে যে আপনি একটা সাইডে 1 বছর যাবত 2 বছর যাবত একটা ব্যাকলিং করে রাখছেন, বা দেখা যাচ্ছে আপনার সাইডে 50টা ব্যাকলিং করা আছে এবং 50টা ব্যাকলিং যে সাইডগুলোতে করা আছে, এই ব্যাকলিংগুলো করার ডিউরেশন বা দেখা যাচ্ছে এজ হচ্ছে প্রায় 1 বছর, 2 বছর, 3 বছর, এবং দেখা যাচ্ছে ওই লিঙ্কগুলোর সহি সালামত আছে, আল্লাহর মতে কোনো সমস্যা হয় নাই। তো দেখবেন যে এই ধরনের এজ বা দেখা যাচ্ছে যে ব্যাকলিংগুলোর এজ অনেক বেশি, এগুলোতে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর আপনি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসলেন, 7 দিনের মধ্যে ওই লিঙ্কটা ব্রোক হয়ে গেল, বা দেখা যাচ্ছে যত লিঙ্ক ক্রিয়েট করতেছেন 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসের মধ্যে সেই লিঙ্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের নিউ ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটের জন্য অবশ্যই পেনাল্টি নিয়ে আসতে পারে, সম্ভাবনাটা খুবই বেশি। আচ্ছা, এরপর বলছে লিঙ্ক ফ্রম রিয়েল সাইট ভার্সেস এস ব্লকস। তো এই এস ব্লকস বলতে যেটা বোঝাচ্ছে যে ফেক, আপনার হচ্ছে ফেক ব্লকগুলোকে বলা হচ্ছে যে এস ব্লকস। অর্থাৎ অনেক সময় আছে যে বিভিন্ন জায়গায় ফেক ব্লক জেনারেট করা থাকে এবং সেই ফেক ব্লকগুলোতে গিয়ে আপনি আপনার সাইডের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসতেছেন, অথবা দেখা যাচ্ছে যে যেখানে আসলে এই ব্যাকলিঙ্ক করার জন্যই সাইটটাকে রেডি করা, সেই সাইটটা হয়তো কোয়ালিটি ভালো নয়, এখানে যে ব্লকগুলো আছে এগুলো বেশিরভাগ হচ্ছে ফেক ব্লক। তো এই ধরনের সাইটগুলোতে যদি আপনি ব্যাকলিঙ্ক করেন, অবশ্যই সেটা পেনাল্টি পাবে। যদি রিয়েল সাইটগুলোতে যদি আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে থাকেন, তাহলে এটা অবশ্যই আপনার জন্য বেটার। আচ্ছা, এরপর বলছে ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা আমাদের সাইটটা থেকে যে লিঙ্কগুলো পাচ্ছি, অর্থাৎ এই যে ইউআরএল বা দেখা যাচ্ছে যে ইউআরএলসগুলো আমরা এখানে পাই, এগুলোকে আমরা বলছি ন্যাচারাল লিঙ্ক। এই লিঙ্ক বিল্ডিংয়ের আরও অনেক টেকনিক আছে, বা দেখা যাচ্ছে যে ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল বা এই লিঙ্কগুলো যে আপনি যখন ক্রিয়েট করছেন বা যখন কোনো প্রোফাইলে এই লিঙ্কগুলো দিচ্ছেন, এই লিঙ্কগুলো যদি ন্যাচারাল হয়, তাহলে এইটা আপনার জন্য অবশ্যই একটা বেটার, মানে একদম পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর বলছে যে রেসিপ্রোকাল লিঙ্ক। আচ্ছা, এরপর বলছে যে রেসিপ্রোকাল লিঙ্ক, সেটা বলছে গুগল লিঙ্ক স্কিম, পেজ লিস্ট, আচ্ছা এক্সিকিউটিভ লিঙ্ক, এক্সচেঞ্জিং। আচ্ছা ঠিক আছে, রেসিপ্রোকাল লিঙ্ক বলতে যেটা বোঝাচ্ছে যে বারবার আপনি হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ করছেন, অর্থাৎ এই লিঙ্কটাকে
আপনি একটা কন্টিনিউয়াস ফ্লোর মধ্যে ঘোরাচ্ছেন। সেটা কিভাবে, যে ধরেন আহসানের একটা ওয়েবসাইট আছে, মানুষের একটা ওয়েবসাইট আছে, শাহরিমার একটা ওয়েবসাইট আছে, তপুর একটা ওয়েবসাইট আছে। তো আহসান কি করছে, যে মানুষীকে ব্যাকলিঙ্ক দিচ্ছে, মানুষই তপুকে দিচ্ছে, তপু শাহরিমাকে দিচ্ছে, শাহরিমা আবার আহসানকে দিচ্ছে। এই যে রেসিপ্রোকালি যে এই বিষয়টা যে বা এই চেইনটা যে কন্টিনিউ হচ্ছে, এইটা যদি গুগল বুঝতে পারে তাহলে আপনাদের প্রত্যেকটা সাইডেই প্যারালটি যাবে। তো এটা কখনোই করা যাবে না। আচ্ছা, এই রেসিপ্রোকাল যে লিঙ্কের যে স্কিমটা আছে এটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, ইউজার জেনারেটেড কন্টেন্ট লিঙ্কস, সেটা হচ্ছে যে ইউজার জেনারেটেড কন্টেন্ট লিঙ্কস, অর্থাৎ আপনারা যে সাইটটা যে তৈরি করতেছেন বা আপনাদের যে লিঙ্কটাতে ব্যাকলিঙ্ক আসতেছে বা যে লিঙ্কের থ্রুতে ব্যাকলিঙ্ক আসতেছে, এটা যদি ইউজার জেনারেটেড কন্টেন্টে যদি হয় তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা বেটার পারফরমেন্স ক্রিয়েট করবে বা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর এখানে যে ইউজার জেনারেটেড যে কন্টেন্ট আছে এবং দেখা যাচ্ছে যে অটোমেটিক জেনারেটেড যে কন্টেন্ট আছে, এগুলোর মধ্যে গুগল কিন্তু পার্থক্যটা বুঝতে পারে। আচ্ছা, লিঙ্ক ফ্রম 301, লিঙ্ক ফ্রম 301 বলতে যেটা বোঝাচ্ছে যে অনেক সময় কি হয় যে আপনি হয়তো একটা পেজে একটা সাইটে যখন লিঙ্ক করতেছেন, ইন্টারনাল লিঙ্কিং এর কথা যদি চিন্তা করেন, যে আপনার ওয়েবসাইটে দুইটা পেজের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করা আছে। তো ইন্টারনাল লিঙ্কিং করার ক্ষেত্রে আপনি একটা পেজের সাথে একটা ওয়েব পেজকে লিঙ্ক দিলেন, দেওয়ার পর কি হলো যে একটা পেজ ডিলিট করে দিলেন আপনি, বা একটা কন্টেন্ট ডিলিট করে দিলেন। তো তখন কি হবে, ওই লিঙ্কটা কিন্তু ঠিকই থাকলো। এখন আপনি ওই লিঙ্কটাকে যদি হচ্ছে ডিলিট করে না দেন, তাহলে কি হবে যে গুগল যখন ওই লিঙ্কটাতে ভিজিটে আসবে দেখবে যে ওই পেজটা ওইখানে নাই। তখন কি হবে, এই 301 রিডিরেকশন হবে এবং দেখা যাচ্ছে যে গুগল বা গুগলের রোবট ক্রাউল করার সময় ওই লিঙ্কটাতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যে পোস্টটা এটা আর খুঁজে পাবেন। তো এটা অবশ্যই আপনার জন্য একটা নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে যদি আপনি পেজগুলোকে ডিলিট করার পর সেটাকে হোম পেজে রিডিরেক্ট করে না রাখেন। আচ্ছা আচ্ছা, এরপর বলছে যে স্কিমা অর্গ ইউজ। আচ্ছা, স্কিমা অর্গ এটা আসলে আমাদের হচ্ছে পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজ করতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি পেজ র্যাঙ্কিংটা যেহেতু কাজ করছে না বা পেজ র্যাঙ্কিংটা এখন অ্যাকচুয়ালি কাউন্ট হয় না, এই কারণে আমাদের এই স্কিমা অর্গ যেটা, এটার ইউজটা আমরা আপাতত অ্যাপ্লাই হচ্ছে না আর কি আমাদের সাইটে। আচ্ছা, ট্রাস্ট র্যাঙ্ক, আর বলছে যে ট্রাস্ট র্যাঙ্ক অফ লিঙ্কিং সাইট। আপনি যে সাইটের সাথে লিঙ্কিং করতেছেন এটার একটা ট্রাস্ট র্যাঙ্ক থাকে, যে এই সাইটটাকে আসলে সবাই কতটুকু ভরসা করে বা এটার আসলে পজিটিভ রেটিং আছে কিনা, এই সাইটটা থেকে সবাই কন্টেন্ট পড়ে এখান থেকে তারা হচ্ছে এটাকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে কিনা, এটাকে দেখা যাচ্ছে ট্রাস্ট র্যাঙ্ক কাউন্টার একটা বিষয় আছে। এখন যে সাইটের সাথে আপনি লিঙ্ক করতেছেন তাদের যদি ট্রাস্ট র্যাঙ্কটা ভালো হয় তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা বেটার পারফরমেন্স করবে বা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর ট্রাস্ট র্যাঙ্ক যদি খারাপ হয় বা ট্রাস্ট র্যাঙ্ক যদি ফল করে তাহলে অবশ্যই আপনার সাইটটাতে একটা পেনাল্টি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস অন পেজ, এটা আপনাদেরকে বলেছিলাম যে নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্ক অন পেজ আমরা কতগুলো রাখতে পারি। এটা হচ্ছে ম্যাক্সিমাম 3টা, আর সবচেয়ে বেটার প্র্যাকটিস হচ্ছে একটা, আর যদি মনে হয় যে না আরেকটু বেশি দেবো তাহলে 2টা দেওয়াটা এটা গুড প্র্যাকটিস। আচ্ছা, ফোরাম লিঙ্কস, যদি কোনো ফোরাম পোস্টিং এ আপনার লিঙ্ক থাকে এটা সবচেয়ে বেস্ট, এবং দেখা যাচ্ছে যদি ফোরাম পোস্টিং এর মাধ্যমে আপনারা যদি হচ্ছে ব্যাকলিঙ্ক নিতে পারেন এটা খুব ভালো বিষয়, কিন্তু অবশ্যই বেশি নেওয়া যাবে না। আচ্ছা, এরপর যেটা বলছে যে ওয়ার্ড কাউন্ট অফ লিঙ্কিং কন্টেন্ট, আপনি যে ওয়ার্ড কন্টেন্ট যেটাকে লিঙ্ক করছেন এখানে যদি হচ্ছে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট যদি থাকে, সেই কন্টেন্টে ধরেন আপনার একটা লিঙ্ক আছে, এটা অবশ্যই আপনার জন্য বেস্ট প্র্যাকটিস। আর দেখা যাচ্ছে যে আপনি জাস্ট 25 ওয়ার্ড বা 20 ওয়ার্ড 30 ওয়ার্ড 50 ওয়ার্ডের কিছু একটা লিখে রাখছেন, সেইখানে আপনার লিঙ্কটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা আপনার জন্য অবশ্যই ভালো কিছু হবে না। অর্থাৎ যদি কমপ্লিট একটা আর্টিকেলে বা কমপ্লিট একটা পোস্টে যদি আপনার আপনার ব্যাকলিঙ্কটা থাকে তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর শুধুমাত্র ওই লিঙ্কটা দেওয়ার জন্যই বা লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্যেই হয়তো আপনি 2-4টা কথাবার্তা লিখে ওই লিঙ্কটা পোস্ট করে দেন, এটা অবশ্যই গুগল বুঝতে পারে এবং দেখা যাচ্ছে যে এটা আপনার জন্য নেগেটিভ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সেটা বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার ব্রেক টাইম হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমরা ব্রেক থেকে ফিরে আসি, দেন ব্রেক থেকে ফিরে এসে আর বাকি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে স্যার। যেটা আসে যে 131 নম্বরে, যেটা যে কোয়ালিটি অফ লিঙ্কিং কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টের সাথে আপনি আপনার ব্যাকলিংকটাকে লিঙ্ক করছেন বা আপনার সাইটটাকে আপনি লিঙ্কিং করছেন, এই কন্টেন্টটার আসলে কোয়ালিটি কেমন। অর্থাৎ যাদের সাথে আপনি ব্যাকলিংক করছেন সেই ওয়েবসাইটের কন্টেন্ট, মানে সেই ওয়েবসাইটের কোয়ালিটি কেমন, তাদের ডিএপিএ কেমন, এবং যে কন্টেন্টটাতে আপনি গেস্ট পোস্টিং বা ফোরাম পোস্টিং এর মাধ্যমে আপনি ব্যাকলিংক নিচ্ছেন, সেই কন্টেন্টটার অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কেমন। যদি ভালো হয়, ওয়েল রিটেন হয়, রিডেবিলিটি ভালো হয়, এসিও যদি খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকে, তাহলে অবশ্যই একটা ভালোর সাথে থাকলে আপনারটাকেও একটা ভালো হিসেবে কাউন্ট করা হবে। কারণটা হচ্ছে যে কথায় আছে না যে সৎ স্বর্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো লিঙ্কের ক্ষেত্রেও একই অবস্থা। যদি ভালো সাইট থেকে ব্যাকলিংক পান, তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর বলছে সাইট ওয়াইড লিঙ্ক। সেটা বলছে যে সাইট ওয়াইড লিঙ্ক বলতে যে আপনার পুরো সাইটটা জুড়ে আসলে কতগুলো লিঙ্ক আছে, বা দেখা যাচ্ছে যে কতগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা আছে পুরো সাইটটা জুড়ে। শুধুমাত্র আপনি একটা পেজকে ব্যাকলিঙ্ক করতেছেন বা একটা আপনার যে হোম পেজ আছে এটাকে ব্যাকলিঙ্ক করতেছেন, এরকমটা আসলে উচিত না। আমাদেরকে পুরো মানে আমাদের পুরো সাইটটা জুড়ে তো বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। তো বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেটা যে কন্টেন্টের সাথে যে সাইটটা রিলেভেন্ট তাদের সাথে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, এবং যে কন্টেন্টের সাথে যে কন্টেন্টগুলো রিলেভেন্ট একদম এক্স্যাক্টলি সেই জায়গাগুলোতে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটাকে বলছে সাইট ওয়াইড লিঙ্কস। আসলে সাইট ওয়াইড কতগুলো লিঙ্ক আছে এবং সেগুলো সবগুলো রিলেভেন্ট কিনা এবং যথাযথ জায়গায় আছে কিনা, এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এরপরে যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে বলছে যে ইউজার ইন্টারাকশন। এখানে বলছে প্রথমে র্যাঙ্ক ব্রেন। তো বলছে যে র্যাঙ্ক ব্রেন ইজ এ গুগল artificial intelligence algorithm. Many believe that it is main purpose to measure how user interact with the search result. আচ্ছা, এটা বলতেছে যে র্যাঙ্ক ব্রেন হচ্ছে গুগলের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যালগোরিদম। এইটা অ্যাকচুয়ালি মেজার করে কিভাবে হচ্ছে ইউজাররা আমাদের এই কন্টেন্টগুলোর সাথে বা আমাদের সাইটটার সাথে তারা ইন্টারাক্ট করছে। যদি তারা খুব ভালোভাবে ইন্টারাক্ট করে বা খুব ভালোভাবে এটাকে অবজার্ভ করে বা কন্টেন্টগুলো বারবার পড়ে, দেন এটাতে অবশ্যই র্যাঙ্ক ব্রেইনে আমাদের সাইটটা একটু ভালো র্যাঙ্কে থাকবে। এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর যেটা বলছে অর্গানিক ক্লিক থ্রু রেট ফর কিওয়ার্ড। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অর্গানিক ক্লিক থ্রু রেট ফর এ কিওয়ার্ড। আপনি আপনার সাইটে বা আপনার কন্টেন্টে যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন, এইটা গুগলে সার্চ করার পর আপনার সাইটটাতে কতগুলো ট্রাফিক আসতেছে। অর্থাৎ আপনি আপনার সাইটটাকে অপটিমাইজ করলেন, সুন্দরভাবে গুগলে র্যাঙ্ক করালেন একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য। এখন আপনার সাইটটা র্যাঙ্ক হলো 10 নাম্বার মানে পজিশনে, গুগল সার্চের প্রথম পেজের 10 নাম্বার পজিশনে আপনার সাইটটা র্যাঙ্ক হলো। এখন সবাই যদি হচ্ছে আপনার কিওয়ার্ডটা সার্চ করে অর্গানিক ওয়েতে আপনার এই 10 নাম্বার সার্চ রেজাল্ট থেকে যদি আপনার ট্রাফিক আসে, বা দেখা যাচ্ছে 10 নাম্বার পজিশনে আপনি আছেন কিন্তু তারপরও ট্রাফিক আসতেছে, এটা একদম অর্গানিক ওয়েতে এখানে ট্রাফিক আসছে। তো এইটা যদি বেশি হয় বা যদি অর্গানিক ওয়েতে বা কিওয়ার্ড সার্চ করে অর্গানিক ওয়েতে যদি আপনার সাইটটাতে ট্রাফিক বেশি আসে, তাহলে অবশ্যই আপনার সাইটটা র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে যাবে, অর্থাৎ এই পজিশনটা সামনের দিকে যাবে আর কি। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এরপর বলছে যে অর্গানিক ক্লিক থ্রু রেট ফর অল কিওয়ার্ডস। এটা বোঝাচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে তো শুধুমাত্র একটা কিওয়ার্ড থাকবে না, হয়তো দেখা যাচ্ছে একটা পেজের জন্য একটা মেইন কিওয়ার্ড আছে, প্রত্যেকটা পেজের জন্য একটা করে আলাদা কিওয়ার্ড থাকবে, ক্যাটাগরি থাকবে, কন্টেন্টের জন্য একটা করে মেইন কি ফ্রেজ থাকবে। তো এখানে দেখতে হবে যে অর্গানিক্যালি এই ক্লিক থ্রু রেট ফর অল কিওয়ার্ডস, মানে সবগুলো কিওয়ার্ড, যে যতগুলো কিওয়ার্ড আপনি আপনার সাইটে ইউজ করছেন এইগুলোর জন্য আসলে অর্গানিক ক্লিক থ্রু রেটটা কেমন। যদি ক্লিক থ্রু রেটটা বেশি হয় তাহলে অবশ্যই গুগল এটাকে ধরে নিবে যে আপনার সাইটের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা কন্টেন্ট ওয়েল অপটিমাইজড এবং হচ্ছে খুব ভালোভাবে এটাকে আপনি হচ্ছে এসইও করে গুগলে র্যাঙ্ক করছেন। তো তখন আপনাকে অবশ্যই একটা গুগল সার্চে পজিটিভ র্যাঙ্কিং হিসেবে এটা বা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে এই অর্গানিক ক্লিক থ্রু রেট ফর অল কিওয়ার্ডস এটা কাউন্ট করবে। আচ্ছা,
এরপর বলছে বাউন্স রেট। বাউন্স রেটটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আপনি যখন গুগল সার্চে আসতেছেন, দেখা যাচ্ছে যে আপনি সার্চ দিলেন হচ্ছে ফোন ফোন প্রাইস লিখে আপনি সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর প্রথমে যে সাইটটা আসে মোবাইল দোকান। এখন এই মোবাইল দোকান ওয়েবসাইটটাতে আপনি হয়তো গতকাল ভিজিট করেছেন, খুব একটা ভালো এদের ইন্টারাকশন আপনার খুব একটা ভালো মনে হয় নাই। তো মোবাইল দোকানটা কিন্তু এখন প্রথমে আছে। এখন আপনি মোবাইল দোকানে গিয়ে এই ওয়েবসাইটটাতে গিয়ে ভিজিট করলেন, আপনার কাছে খুব একটা ভালো মনে হলো না তাদের সাইটটা। আপনি কি করলেন, বাউন্স করে গেলেন হচ্ছে এই যে জিএসএম এরিনা যেটা আছে, আপনি জিএসএম এরিনাতে গেলেন। এখন এই যে প্রথমের যে দুইটা তিনটা রেজাল্ট যে এখানে শো করছে আমাদেরকে, এইটার থেকে কিন্তু এই যে মোবাইল এরিনাতে বা জিএসএম এরিনাতে যখন আমরা গেলাম, বা দেখা যাচ্ছে যে মোবাইল ডট কম এইটাতে যখন আমরা গেলাম, তখন কিন্তু এইগুলো বাউন্স করে আমরা এই রেজাল্টটাতে আসলাম। তো আপনি গুগলের প্রথম সার্চের প্রথম রেজাল্টে আছেন, ভালো কথা, কিন্তু আপনার এখান থেকে যদি বাউন্স করে যদি ভিজিটররা যদি নিচের সার্চগুলোতে বেশি যায়, তাহলে বুঝতে হবে যে আপনার সাইটের কোয়ালিটিটা দিন দিন ডিক্রিজ করতেছে। তো এই বাউন্স রেটটা যদি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের সাইটটা র্যাঙ্কিংটা কিন্তু ফল করবে। আচ্ছা, এরপরে যেটা আছে যে ডিরেক্ট ট্রাফিক। ডিরেক্ট ট্রাফিক বলতে বোঝাচ্ছে যে এই যে মোবাইল দোকান ডট কম বা দেখা যাচ্ছে জিএসএম এরিনা ডট কম বা মোবাইল প্রাইস বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে আরো কিছু সাইট আছে, একটু দেখি, যে মোবাইল দোকান ডট কো, এই ধরনের যে সাইটগুলো আছে এগুলোর নাম কিন্তু আমরা অনেকেই জানি। যে মোবাইল প্রাইসের বা দেখা যাচ্ছে মোবাইল প্রাইসগুলো সম্পর্কে যারা নিয়মিত আপডেট রাখি, তারা কিন্তু এই সাইটগুলোর নাম আমরা জানি। যদি আমরা কম্পিউটার প্রাইস যদি লিখি, তাহলে startech.com.bd সবার সামনে আসে। মোটামুটি এই startech.com এর নামটা অনেকেই জানে। তো অনেকেই যেহেতু জানে, বা তাদের ইন্টারাকশন বা তাদের ওয়েবসাইটের যে ইন্টারফেস, এটা যদি কারো কাছে বেটার মনে হয়, সে কিন্তু পরবর্তীতে ডিরেক্ট ওই ওয়েবসাইটের নেম বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের ডোমেনের যে ইউআরএলটা আছে ওইটা দিয়ে কিন্তু সে ডিরেক্ট ওই ওয়েবসাইটটা ভিজিট করবে। তো এখানে বলছে যে ডিরেক্ট ট্রাফিক, আপনার গুগলকে ইউজ না করে ডিরেক্ট আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ইউজ করে অনেকেই আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে। এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর, কারণ আপনি অনেক ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারছেন আপনার ভিজিটরদের মধ্যে, এবং তারা আপনার এটাকে বা আপনার এই সাইটটা সম্পর্কে তারা একটা ভালো একটা আইডিয়া রাখছে, যার কারণে ডিরেক্ট তারা আপনার সাইটটা ভিজিট করছে। অবশ্যই এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর, এবং গুগল যদি এটাকে অবজার্ভ করতে পারে, তাহলে অবশ্যই আপনাকে সে গুগল র্যাঙ্কিং এর সামনের দিকে রাখবে। রিপিট ট্রাফিক। রিপিট ট্রাফিক বলতে যে এই যে আপনি আজকে মোবাইল প্রাইস খুঁজতেছেন বা কম্পিউটার প্রাইস খুঁজতেছেন, এখন আমরা কিন্তু যখন কম্পিউটার প্রাইস একদিন দেখি না, বারবার কিন্তু আমরা দেখি। তো আমরা যদি একটা ওয়েবসাইটে বারবার ভিজিট করি বা একদিন দুই দিন তিন দিন পর বা যখনই আমাদের প্রয়োজন হচ্ছে, তখনই যদি আমরা আবার ওই সাইটটাই নির্দিষ্ট একটা সাইটে যদি ভিজিট করি বারবার, তাহলে এইটা হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে রিপিটেড ট্রাফিক। যদি আপনার ওয়েবসাইটে রিপিটেড ট্রাফিক বেশি থাকে, তাহলে গুগল বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে রিপিটেড ট্রাফিক আসছে, এর মানে এইখানে কন্টেন্টগুলো ভালো মানের আছে, যার কারণে এই যারা হচ্ছে ভিজিটর আছে এরা বারবার ফিরে ফিরে এখানেই আসছে। তো এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর যেটা আছে পোগোস্টিকিং। পোগোস্টিকিং এর যে বিষয়টা, এটা হচ্ছে যে স্পেশাল কাইন্ড অফ বাউন্স। একটু আগে আপনাদেরকে বললাম যে পোগোস্টিকিং বাউন্স এবং হচ্ছে পোগোস্টিকিং যে বাউন্সটা আছে, এইটার ক্ষেত্রে সেম বিষয়, যে আপনি এই যে বাউন্সের ক্ষেত্রেও যেমন যে প্রথম ওয়েবসাইটে রেখে দ্বিতীয় ওয়েবসাইটে আসলেন, এই পোগোস্টিকিং এর ক্ষেত্রে একই অবস্থা, যে আপনি প্রথম ওয়েবসাইটে না দেখে হয়তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই সাইটটা আপনি ভিজিট করছেন, এটাকে বলতে হবে পোগোস্টিকিং। অথবা এরকম হতে পারে যে আপনি প্রথম সাইটটা ভিজিট করলেন, করার পর আপনি খুব দ্রুত বা 1 মিনিট 2 মিনিট সময়ের মধ্যে আপনি ওই সাইট থেকে বের হয়ে চলে আসলেন, এসে দ্বিতীয় সাইটটা ভিজিট করলেন, করার পর আপনি ওইটাও ভালো লাগলো না, আপনি ওটাকে ওই ট্যাবটা ক্লোজ করে দিলেন বা ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসলেন। এরপর আপনি তৃতীয় ওয়েবসাইটে আসলেন, আসার পর দেখা যাচ্ছে এখানে বেশ কিছু সময় আপনি স্পেন্ড করছেন এবং তাদের কন্টেন্টটা খুব ভালোভাবে পড়ছেন, তারা যে লিঙ্কগুলো দিয়ে রাখে সেখানে ক্লিক করছেন, ওই প্রাইস লিস্টটা দেখছেন, বা দেখা যাচ্ছে ওই লিঙ্কের থ্রুতে আরেকটা প্রোডাক্ট আপনি ভিজিট করছেন। তো এই যে বাউন্সটা, অর্থাৎ একটা সাইট ভিজিট করে আরেকটা সাইটে গেলেন, আরেকটা সাইট ভিজিট করে আরেকটা সাইটে আপনি গেলেন, এইটাকে বলছে যে হচ্ছে যে পোগোস্টিকিং বাউন্স। এর একটা স্পেশাল কাইন্ড বাউন্স, যে আপনি একটা ভিজিট করে আরেকটাতে গেলেন, আরেকটা ভিজিট করে, এবং ফাইনালি আপনার যে পছন্দের ওয়েবসাইট সেটাতে আপনি গেলেন।
এটাকে বলছে ফোকাস টিকিং। যদি ফোকাস টিকিং হয় বা এই ধরনের স্পেশাল বাউন্স যদি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার সাইটের কন্টেন্টের যে মানটা এটা খুব একটা ভালো না। যদি কন্টেন্টের মান ভালো না হয়, যার কারণে, অর্থাৎ আপনার কন্টেন্টের মান ভালো না, যার কারণে ভিজিটর আসছে কিন্তু বেশিক্ষণ স্টে করছে না, বা লিঙ্কগুলো ভিজিট করছে না। এটা বুঝবো কি করে স্যার, বা চেক করার কোনো অপশন আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা দেখা যাচ্ছে যে যারা ভিজিটর আসছে তারা অন এভারেজ কত টাইম এখানে স্পেন্ড করছে, এইটা একটা কাউন্ট করার জন্য টুল আছে। এই টুলটা যদি আপনারা ইউজ করেন, দেন আপনারা হচ্ছে এখান থেকে চেক করতে পারেন যে কোন ভিজিটর এখানে এসে কতক্ষণ স্টে করছে, বা কতগুলো ভিজিটর এখানে এসে কতক্ষণ স্টে করছে, পার্সেন্টেজটা কেমন, রেশিওটা কেমন, এটা চেক করতে পারেন। এই টুলটার নাম নিচে লেখা আছে, আমি যখন, টুলটার নাম? হ্যাঁ ওটা দেখাবো, সমস্যা নেই। টুলটা হচ্ছে এখানে দেওয়া আছে, সমস্যা নেই, একটু ওয়েট করেন। আচ্ছা, তারপর হচ্ছে ব্লক সাইটস। ব্লক সাইট বলতে যেটা বোঝাচ্ছে যে কতগুলো সাইট এখান থেকে, মানে আপনি যে লিঙ্কগুলো দিয়ে রাখছেন কতগুলো সাইট এখানে ব্লক করা আছে। তারপর হচ্ছে আপনার এই সাইটগুলো, আপনার এই লিঙ্কগুলো কোন কোন সাইটে গিয়ে ব্লক হয়ে গেছে। এই ধরনের ব্লকেজ যদি বেশি থাকে, যে হ্যাঁ সাইট ব্লক হচ্ছে, পেজ ব্লক হচ্ছে, কন্টেন্ট ব্লক হচ্ছে, লিঙ্ক ব্লক হচ্ছে, এই ধরনের যদি ব্লকেজ বেশি থাকে, তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, অবশ্যই কাজ করবে। তো আমাদেরকে এই লিঙ্কগুলো চেক করে করে দেখতে হবে, বা পেজগুলো রিডিরেক্ট করতে হবে, বা কোনো পেজ যদি বা কন্টেন্ট যদি ডিরেক্ট করে দেই, সেগুলোকে আমাদেরকে হোম পেজে রিডিরেক্ট করে রাখতে হবে। এরপর বলতেছে ক্রোম বুকমার্কস। গুগলের প্রোডাক্ট তো ক্রোম, এবং ক্রোমে যদি আপনি বেটার ইন্টারফেস দেন, তাহলে অবশ্যই গুগল এটাকে একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে মানে কাউন্ট করে। এটা অলরেডি আমরা দেখে আসছি, যে প্রিভিয়াস কিছু র্যাঙ্কিং মানে ফ্যাক্টরে এটা আমরা দেখে আসছি। আচ্ছা, তো আপনি যখন কোনো একটা কন্টেন্ট পড়ছেন, যেমন এই কন্টেন্টটা আপনার কাছে ভালো লাগলো, আপনি জাস্ট এখানে বুকমার্ক করে রাখলেন। তো আপনার এই পোস্টটা বা আপনার কন্টেন্টটা, আপনার সাইটটা যদি বিভিন্ন, মানে যত বেশি ইউজারের কাছে বুকমার্ক হিসেবে থাকবে, গুগল এটাকে কাউন্ট করতে পারে। যদি অনেক বেশি বুকমার্ক করা থাকে গুগল ক্রোমে, দেন এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর। এরপর হচ্ছে নাম্বার অফ কমেন্টস। আপনার কন্টেন্টে তো কত কমেন্ট আছে, এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর। খুব সহজ ভাষায় বলছে যে নাম্বার অফ কমেন্টস, এটা অবশ্যই তাই, যে আপনার পেজে, আপনার কন্টেন্টে কতগুলো কমেন্ট আছে, এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, এবার বলছে ডিউয়েল টাইম। যেটা ডিউয়েল টাইমের ক্ষেত্রে বলছে যে গুগল পেজ ভেরি ক্লোজ অ্যাটেনশন টু ডিউয়েল টাইম, হাউ লং পিপল স্পেন্ড অন ইউর পেজ। ডিউয়েল টাইম বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসছে, উনি অ্যাকচুয়ালি কত সময় এখানে থাকছেন, বা কত সময় আপনার কন্টেন্টটা পড়ছেন, ইনি এখান থেকে কোনো লিঙ্কে ক্লিক করে আপনার পেজের, আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজে যাচ্ছে কিনা। এইগুলো হচ্ছে যত বেশি লঙ্গার টাইম আপনার সাইটে সে স্পেন্ড করবে, এটা আপনার জন্য তত বেটার। এটাকে বলা হচ্ছে ডিউয়েল টাইম, মানে আপনি সহজ কথায় বলতে যে ভিজিটিং টাইম, যে আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর কতটুকু সময় স্পেন্ড করছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্পেশাল গুগল অ্যালগোরিদমের কিছু রুলস আছে। আচ্ছা, এরপরে যে প্রথম যেটা আছে, যে স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলসের যে প্রথম যেটা 144 নাম্বার, বলতেছে যে কোয়েরি ডিজার্ভ ফ্রেশনেস। কোয়েরি ডিজার্ভ ফ্রেশনেস বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা কত সময় পর পর আমরা আমাদের একটা কন্টেন্ট, মানে নতুন কন্টেন্ট পাবলিশ করছি। যদি এখানে আমাদের পেজটাতে আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিনই একটা করে নতুন কন্টেন্ট পাবলিশ করি, তো এটা হচ্ছে আমাদের কোয়েরির জন্য একটা ফ্রেশনেস নিয়ে আসে, বা দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের কন্টেন্টগুলো একদম নিউ। তো আপনার সাইটটা পুরাতন হতে পারে কিন্তু কন্টেন্টগুলো নতুন। তো গুগলের কাছে এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে আপনি রেগুলারই কন্টেন্টগুলো এখান থেকে আপডেট করেন। আচ্ছা, এরপর বলছে কোয়েরি ডিজার্ভ ডাইভার্সিটি। ডাইভার্সিটি এটা বলতে এরকম বোঝাচ্ছে যে আপনার হচ্ছে যে কোয়েরিগুলো বা যে বিষয়গুলো নিয়ে আপনি লিখছেন, এটা আসলে বিভিন্ন বিষয়ে আপনি লিখছেন। দেখা যাচ্ছে যদি এখানে বিভিন্ন বিষয়ে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিষয়ে যদি আপনি একটা সাইডে লিখেন বা বিস্তারিত যদি লেখেন, এখানে আসলে দেখা যাচ্ছে কোয়েরিগুলোর ডাইভার্সিটি বেড়ে যায়। তখন কি হবে যে গুগল আসলে মনে করে যে হ্যাঁ আপনি একটা স্বয়ং সম্পূর্ণ ওয়েবসাইট, এখানে অনেক ভালো ডাইভার্সিটি আছে। তো এর কারণে তখন কি হবে যে আপনার সাইটটাকে তারা র্যাঙ্কিং এর সামনের দিকে রাখবে। এরপর বলছে ইউজার ব্রাউজিং হিস্ট্রি। ইউজার ব্রাউজিং হিস্ট্রি যেটা,
এইটা থেকে কিন্তু এই যে রিপিট বায়ার বা দেখা যাচ্ছে রিপিট বায়ার না, রিপিট যে ভিজিটর আছে এটা কিন্তু চেক করা যায়, যে ইউজারের ব্রাউজিং হিস্ট্রি এবং ইউজারের সার্চ হিস্ট্রি এইটা যদি আমরা চেক করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইউজার অ্যাকচুয়ালি আমাদের সাইটটাতে কতবার ভিজিট করছে, বা তার ব্রাউজিং হিস্ট্রি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে সে আমাদের সাইটটা মানে এর আগে অলরেডি ভিজিট করেছে। মানে গুগল এটা বুঝতে পারে, আপনার ব্রাউজিং হিস্ট্রি গুগল দেখে বুঝতে পারতেছে যে অলরেডি আপনি সাইটটা ভিজিট করেছেন এবং এখন আবার সাইটটা ভিজিট করছেন। তো তাহলে এখান থেকে আমরা রিপিট বায়ারটা বা রিপিট যে ভিজিটর আছে এটাকে কাউন্ট করতে পারছি। সার্চ হিস্ট্রিতে যে বিষয়টা, যে হয়তো আপনি সার্চ করলেন যে মোবাইল ফোন প্রাইস, তো ইউজারের এটা হচ্ছে সার্চ হিস্ট্রি, আপনি যে কিওয়ার্ডটা সার্চ করছেন যে মোবাইল ফোন প্রাইস, এখন মোবাইল ফোন প্রাইস লিখে সার্চ দিয়ে আপনি একবার গেলেন mobiledokan.com, এটা হচ্ছে ওই সাইটটার জন্য একটা মানে বেটার মানে পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর। এরপরে আপনি আবার সার্চ দিলেন মোবাইল ফোন প্রাইস, দেন আপনি আর ওই ওয়েবসাইটটাতে গেলেন না, অর্থাৎ আপনার ব্রাউজিং হিস্ট্রিটা সেম বা আপনার সার্চ হিস্ট্রিটা সেম, আপনি সার্চ করলেন মোবাইল ফোন প্রাইস বা ফোন প্রাইস, কিন্তু আপনি প্রথমে যে ওয়েবসাইটে ভিজিট করেছিলেন দ্বিতীয়বার ওই ওয়েবসাইটে আর গেলেন না। তো আপনার সার্চ হিস্ট্রি এবং দেখা যাচ্ছে ব্রাউজিং হিস্ট্রি যদি দুটো যদি ম্যাচ না করে বা একই সার্চ হিস্ট্রি থেকে আপনার ওয়েবসাইটে যদি ওই ট্রাফিক যদি পুনরায় ফিরে না আসে তাহলে এটা অবশ্যই আপনার জন্য নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর, আর যদি ফিরে আসে তাহলে এটা আপনার জন্য পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর। আচ্ছা, এরপর বলছে ফিচার্ড স্নিপেটস আর কি। ফিচার স্নিপেটস যেটা বোঝায় যে আপনার কন্টেন্টের যে কোনো একটা পোর্শনকে বা একটা ছোট্ট একটা পার্টকে আপনি ফিচার হিসেবে রাখতে পারেন। একটু আগে আপনাদের মনে হয় বললাম, একটু কি জানি সার্চ করেছিলাম ভুলে গেলাম, যে কিসের জানি ডেফিনেশন মনে আছে আপনাদের? কিসের ডেফিনেশন সার্চ করেছিলাম? একটু আগে সার্চ করেছিলাম যে এসইও ডেফিনেশন। দেখেন এইখান থেকে আমাদেরকে যে রেজাল্টটা দেখাচ্ছে এটা হচ্ছে উইকিপিডিয়ার থেকে দেখাচ্ছে। তো এইখান থেকে একটা স্নিপেটস দেখাচ্ছে আমাদেরকে, অর্থাৎ একটা পোর্শন বা আপনার কোনো একটা কন্টেন্টের একটা নির্দিষ্ট ফিচার্ড স্নিপেটস আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। তো আমাদের এই ফিচার স্নিপেট যদি ঠিকঠাকভাবে কাজ করে বা দেখাচ্ছে আমাদের এই ফিচার স্নিপেট যদি গুগল সার্চে যদি শো করে তাহলে এটা অবশ্যই আমাদের সাইটটার জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন এখানে এই যে গুগলে যখন আমরা সার্চ করলাম যে এসইও ডেফিনেশন, তখন উইকিপিডিয়া থেকে একটা ছোট্ট একটা ফিচার পোর্শন বা ফিচার একটা স্নিপেট আমাদেরকে এখানে দেখাচ্ছে। এটা অবশ্যই উইকিপিডিয়ার জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর। জিও টার্গেটিং, এটা আসলে সবাই আপনারা বোঝেন যে আমরা যদি কোনো লোকেশনকে টার্গেট করি এবং দেখা যাচ্ছে যে যদি আমরা কোনো নির্দিষ্ট কান্ট্রির জন্য কাজ করি তাহলে গুগল অবশ্যই এটা আপনার জন্য একটা বেটার রেজাল্ট দিবে, যে আপনি যখন ওই মানে নির্দিষ্ট জিও টার্গেটেড এরিয়া থেকে যখন কেউ সার্চ করবে তখন ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, সেফ সার্চের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে সার্চ উইথ কার্স ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, এটা সেফ সার্চের ক্ষেত্রে যে আপনার ওয়েবসাইটটাতে যদি কোনো কার্স ওয়ার্ড বা দেখা যাচ্ছে কোনো অ্যাবিউজ বা দেখা যাচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট যদি না থাকে তাহলে এটা আপনার জন্য বা আপনার সাইটটার জন্য একটা সেফ সার্চ হিসেবে কাজ করে। আর অনেক সাইটে গিয়ে দেখবেন যে আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছে যে আপনি কি অ্যাডাল্ট কিনা বা আপনার বয়স কি 18 বছরের ঊর্ধ্বে কিনা, তাহলে আপনি সাইটগুলো ভিজিট করতে পারবেন। এইগুলো অ্যাকচুয়ালি সেফ সার্চ না, এগুলো দেখবেন যে সার্চে খুব কম আসে এবং দেখা যাচ্ছে যে এই সাইটগুলোতে ডিরেক্ট ভিজিটর বেশি। তো এই ধরনের সাইটগুলোকে আসলে সেফ সার্চ বলা যায় না। আর যে সাইটগুলো আসলে সবাই ভিজিট করতে পারে, সবার জন্য উন্মুক্ত, সবাই এখান থেকে পড়তে পারে, এগুলোকে আসলে বলা হচ্ছে সেফ সার্চ। তো আপনার সাইটে যদি সেফ সার্চ হয় তাহলে যে সাইটগুলোতে আসলে এজ রেস্ট্রিকশন আছে সেগুলোর থেকে আপনার সেফ সার্চের যে সাইটটা এটা অনেক আগে থাকবে। আচ্ছা, এটা ইয়োর মানি ইয়োর লাইফ যে কিওয়ার্ডটা আছে, যে এখানে মানি অ্যান্ড লাইফ, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা কিনছেন বা দেখা যাচ্ছে যে এখানে প্রোডাক্ট লিস্টিং মানে প্রোডাক্ট সেলিং বা ই কমার্স সাইটের ক্ষেত্রে YMYL যেটা, এটা সবচেয়ে বেশি কাজ করে, যে ইয়োর মানি ইয়োর লাইফ। আপনি টাকা দিয়ে কিনছেন এবং দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এখান থেকে বেস্ট একটা প্রোডাক্ট পাচ্ছেন।
তো এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে বা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট সেলিং এর জন্য যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে বলা হচ্ছে YMYL কিওয়ার্ড। তো এই ধরনের কিওয়ার্ড যদি আপনার সাইটটাতে থাকে যে হ্যাঁ বেস্ট ফুড, অর্গানিক ফুড, তারপর হচ্ছে আপনার হচ্ছে হেলদিয়েস্ট ফুড, তারপর হচ্ছে আপনার বেস্ট হেলদি ফুড 2021, এই ধরনের কথা যদি থাকে যে ইয়োর লাইফ, এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আপনার জন্য র্যাঙ্কিংয়ে বা হাই র্যাঙ্ক করতে আপনাকে সাহায্য করবে যদি আপনি হচ্ছে এই ধরনের কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন। অর্থাৎ আপনি যদি বোঝাতে পারেন যে এখানে প্রোডাক্ট ভ্যালু এবং আপনার লাইফ ভ্যালু বা দেখা যায় এই প্রোডাক্টের যে ভ্যালুটা এটা আপনার জন্য হার্মফুল না বা এই প্রোডাক্টটা আপনার জন্য খুবই বেটার, দেন এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর বা এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার সাইটের জন্য পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, ডিএমসিএ কমপ্লেন্টস যেটা, যে আপনার সাইটে অবশ্যই একটা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা ডিসক্লেইমার্সের একটা পেজ থাকতে হবে, এটাকে বলছে ডিএমসিএ। এই ডিএমসিএ পেজটা অবশ্যই আপনার সাইটে থাকতে হবে। যেরকম আপনাদেরকে বলেছিলাম যে কন্টাক্ট, তারপর হচ্ছে প্রাইভেসি, এই ধরনের পেজ থাকতে হবে। এই ধরনের ডিএমসিএ কমপ্লেন্টসের একটা পেজ অবশ্যই এখানে থাকতে হবে। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে যে ডোমেন ডাইভার্সিটি, দ্য সো কল্ড বিগফুট আপডেট সাপোজলি অ্যাডেড মোর ডোমেনস টু ইচ সার্চ পেজ। এটা বলছে ডোমেন ডাইভার্সিটির ক্ষেত্রে যেটা বলছে যে শুধুমাত্র যে .com এই ধরনের ডোমেন যে আসলে র্যাঙ্কিং হবে এটা খুবই মানে সত্য না, বা এই বিষয়টা অসত্য। আপনার সাইটের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে .net বা .co বা দেখা যাচ্ছে .in বা দেখা যাচ্ছে কান্ট্রি লেভেল যে ডোমেনগুলো আছে এগুলো আগে র্যাঙ্কিংয়ে হবে। তো ডোমেন ডাইভার্সিটি এটা গুগল তাদের সার্চ পেজে রাখতে চায় যে ডোমেন ডাইভার্সিটি থাকবে, শুধু যে .com গুলোই যে শুধুমাত্র প্রথম পেজে থাকবে এরকম বিষয় না। তো গুগলও চায় যে ডোমেন ডাইভার্সিটি থাকুক, এবং এই ক্ষেত্রে তারা যে স্যার বিষয়টা আমি করে। একটা চ্যাট বক্সে দিছি, একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করি দেন দেখছি। তো ডোমেন ডাইভার্সিটির ক্ষেত্রে যে বিষয়টা, যে গুগল যেটা ট্রাই করে যে ডোমেনের ডাইভার্সিটি রাখার, অর্থাৎ শুধুমাত্র .com ডোমেনটাকে যে তারা র্যাঙ্ক করবে এরকম না, তারা চায় যে তাদের সার্চ পেজে যে ডোমেনগুলো আসছে এগুলোর ডাইভার্সিটি যেন বজায় থাকে। তো অনেকেই টার্গেট করে যে আমরা হচ্ছে .net নিয়ে কাজ করব, কারণ এই আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি এখানে যে কম্পিটিশনগুলো হচ্ছে বা যারা আমাদের কম্পিটিটর আছে এরা সবাই .com ইউজ করছে। তো আমরা চেষ্টা করব যে তাদের মতো কোয়ালিটিফুল কন্টেন্ট ইউজ করে আমরা .net নিব, যাতে করে এই গুগলের ডাইভার্সিটি বা ডোমেন ডাইভার্সিটির কারণে আমরা ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারি। এটা একটা টেকনিক। আচ্ছা, এরপরে যেটা আসছে যে ট্রানজ্যাকশনাল সার্চেস। ট্রানজ্যাকশনাল সার্চেস বলতে যেটা বোঝাচ্ছে যে অনেক সময় দেখবেন যে ফ্লাইটের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফ্লাইট বা দেখা যাচ্ছে যে আপনার ক্রিকেট ম্যাচ চলতেছে, বা দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার হচ্ছে কোন একটা মানে ট্রেনের যে শিডিউল আছে এইগুলোতে দেখা যাচ্ছে যে কিছু ট্রানজ্যাকশনাল সার্চেসের আওতায় আসে, যে আপনি একটা এয়ারপোর্টের বা একটা এয়ারলাইন্সের যে শিডিউলটা আছে এটা দেখার জন্য আপনি সার্চ করতেছেন, এখানে টাইমটা দেওয়া থাকে। আবার দেখা যাচ্ছে ক্রিকেট ম্যাচ যখন লাইভ চলে আপনি দেখা যাচ্ছে ক্রিকেট ম্যাচ লিখে সার্চ দিবেন, বা দেখা যাচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এভাবে সার্চ দেখবেন যে ওইখানে লাইভ আপনাদেরকে স্কোরটা দেখাচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা আছে যে এই যে কনভার্ট করার ক্ষেত্রে দেখবেন আপনারা যখন সার্চ দিবেন যে ডলার টু টাকা, এটা যদি সার্চ দেন দেখেন এখানে একটা কনভার্টার চলে আসছে, একদম ওয়েব অ্যাপ্লিকেশন একটা কনভার্টার চলে আসছে। এটা wise.com এর একটা কারেন্সি কনভার্টার, একদম গুগল সার্চে একদম ডিরেক্ট এখানে দেখাচ্ছে আমাদেরকে। আমরা যদি এখানে দেন 5 USD 422 টাকা, 7.25 612 টাকা। তো এই যে কারেন্সি কনভার্টার এগুলো দেখা যাচ্ছে যে গুগল র্যাঙ্কিংয়ে মানে যদি মানে আপনার সাইটে যদি এই ধরনের কারেন্সি কনভার্টার বা এই ধরনের ট্রানজ্যাকশনাল কোনো মানে বিষয় যদি থাকে এইটাকে গুগল প্রায়োরিটি দেয়, এবং দেখা যাচ্ছে এখানে সার্চ রেজাল্টে একদম ডিটেলস আপনার যে ইনফরমেশনগুলো থাকা প্রয়োজন সেটা তারা সুন্দরভাবে দিয়ে দেয়। যেমন ধরেন যে আপনার ফ্লাইটের টাইম, ক্রিকেট খেলার যে ক্রিকেটের যে স্কোরটা আছে সেটা, এবং দেখা যাচ্ছে যে কারেন্সি কনভার্ট করার যে অ্যাপটা আছে একদম ডিরেক্ট
সার্চে আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে কোনো সাইট ভিজিট করতে হচ্ছে না। যদি আপনার সাইটে এই ধরনের যদি কোনো ফ্যাসিলিটি থাকে তাহলে অবশ্যই এটা আপনার সাইটের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর, এবং যদি আপনি এটাকে ভালোভাবে অপটিমাইজ করতে পারেন তাহলে একদম গুগল র্যাঙ্কিংয়ে বা গুগল সার্চের একটা টপে থাকবে। আচ্ছা, এরপর যেটা বলছে যে লোকাল সার্চেস, লোকাল সার্চ নিয়ে অনেক কথা বলা হয়েছে। লোকাল এসইও, লোকাল সার্চ কিভাবে করে, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে যে লোকাল সার্চ আপনাদেরকে কিভাবে হেল্প করবে, কম্পিউটার কিভাবে অ্যানালাইসিস করবেন। একটা কিওয়ার্ড ছিল যে কম্পিউটার প্রাইস ইন দিনাজপুর, এইভাবে আপনাদেরকে হচ্ছে লোকাল সার্চের বিষয়গুলো দেখানো হয়েছে অলরেডি। এই যে গুগল সার্চে দেখেন লোকাল সার্চে যে ইনফরমেশনগুলো আসে গুগল সার্চে কিন্তু সুন্দরভাবে এইভাবে দেখায়। আচ্ছা, এরপর যেটা আছে টপ স্টোরিজ বক্স। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার যদি মুভি সাইট হয় বা দেখা যাচ্ছে এখানে যদি কোনো মিডিয়া ফাইল সমৃদ্ধ একটা সাইট যদি আপনার হয়, এখানে আপনি হচ্ছে স্টোরি সেট আপ করে রাখতে পারেন। তো আপনার এই স্টোরিগুলো যদি ভালোভাবে অপটিমাইজ করা হয় এবং দেখা যাচ্ছে এই স্টোরিগুলো যদি আপনি খুব ভালোভাবে এসইও করে রাখেন, তাহলে যেটা হয় যে ওই রিলেটেড কিওয়ার্ড যখন সার্চ করা হয় তখন আপনার স্টোরিগুলো গুগলে কিন্তু এইভাবে শো করে। আপনারা অলরেডি অনেকেই এটা দেখেছেন যে এই যে টপ স্টোরিজ বা দেখা যাচ্ছে যে যখন কোনো মুভি নেম বা দেখা যাচ্ছে নেটফ্লিক্স বা দেখা যাচ্ছে যে ডাব্লিউবি, তারপর হচ্ছে আর অনেক কিছু লিখে যখন আপনারা সার্চ দেন তখন কিন্তু তাদের যে টপ স্টোরিজ বা আইএমডিবি লিখে যখন সার্চ দেন তাদের যে টপ স্টোরিজ আছে সেগুলো কিন্তু গুগল সার্চে আসে। তো আপনি যদি স্টোরিগুলোকে যদি র্যাঙ্ক করাতে চান বা স্টোরিগুলোকে যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করেন, দেন আপনার সাইটের যে স্টোরিগুলো আছে এগুলো কিন্তু গুগল সার্চে প্রথমের দিকে আসতে পারে। এবং এটা সবচেয়ে বড় সুবিধা এটাই যে আপনার এই রেজাল্টটা একদম গুগল টপে দেখাবে, গুগল সার্চ পেজের টপে এটা আসবে। আচ্ছা, এরপর বলছে বিগ ব্র্যান্ড প্রেফারেন্স। বিগ ব্র্যান্ডের যে বিষয়টা, যে যদি আপনার ব্র্যান্ডটা অনেক ভালো হয় বা অনেক বড় একটা ব্র্যান্ড অনেক আগে থেকে কাজ করে আসছে, গুগল এটাকে একটা পজিটিভ পয়েন্ট দেয় যে আপনি হচ্ছে আমাদের গুগল সার্চে প্রথমে থাকবেন, কারণ আপনি অনেক বড় একটা ব্র্যান্ড, আপনি অনেকদিন যাবত কাজ করে আসছেন, আপনি অনেক ভালো কাজ করছেন বা অনেক ফলোয়ার আছে আপনার, এই কারণে এই বিগ ব্র্যান্ডগুলোকে গুগল হচ্ছে তার সার্চে প্রথমের দিকে রাখার চেষ্টা করে। আমাদের সবচাইতে ভালো যেটা প্র্যাকটিস হবে যে এই বিগ ব্র্যান্ডগুলোর সাথে কখনোই আমরা কম্পিটিশনে যাব না। আমরা হচ্ছে চুনোপুটি, এরা হচ্ছে বিগ ব্র্যান্ড, এদের সাথে কখনোই আমরা কম্পিটিশনে যাব না। কারণ গুগল বলেই দিচ্ছে যে যারা আসলে বড় ব্র্যান্ড, অনেক প্রতিষ্ঠিত, অনেক আগে থেকেই কাজ করে আসছে, তাদেরকে আমরা টপে রাখবো, তোমরা এদের সাথে কম্পিট করতে আসো না। এর হচ্ছে শপিং রেজাল্ট। আপনার যদি কোনো ই কমার্স সাইট হয় বা কোনো প্রোডাক্ট সেলিং সাইট হয়, সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলোকে আপনি যদি খুব ভালোভাবে অপটিমাইজ করেন, দেন আপনার এই প্রোডাক্টগুলো গুগল সার্চে সামনে আসতে পারে। এটার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যাডের মাধ্যমে আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো গুগল সার্চে একদম টপে নিয়ে আসতে পারেন। আচ্ছা, ইমেজ রেজাল্টের ক্ষেত্রে যেটা বলা আছে যে ইমেজ যদি আপনার খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকে, এসইও করা থাকে, দেন ইমেজ সার্চে আপনার রেজাল্টটা সবার প্রথমে আসবে। এবং দেখা যাচ্ছে ইমেজ সার্চ থেকে বা ওই গুগল সার্চে যদি আপনার ইমেজটা শো করে, ওইখান থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা পসিবল। তো আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো ইউজ করা আছে এটা যদি র্যাঙ্ক করে, তাহলে এটার থ্রুতে আপনার ওয়েবসাইটেও একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর যেটা বলছে যে স্টার এগ রেজাল্টস, যেটা এই স্টার এগ রেজাল্টের ক্ষেত্রে যে বিষয়টা বলা আছে যে এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, যে কিওয়ার্ডগুলো গুগলের জন্য ফিক্স, এগুলোর সাথে আমরা কখনোই কম্পিট করতে যাব না। যেমন এখানে বলা আছে যে অ্যাটারিয়া ব্রেকআউট, এই অ্যাটারি ব্রেকআউট যেটা, এই অ্যাটারি ব্রেকআউট যদি আমরা সার্চ করি, আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা গেমের জন্য ফিক্স করা আছে, এটা একটা প্লেয়েবল গেম, এবং এটার জন্য এই কিওয়ার্ডটা, এই অ্যাটারি ব্রেকআউট, এটাকে ফিক্স করা আছে। তো আমরা যদি এটার সাথে কম্পিট করতে যাই আমরা কখনোই পারবো না। আমরা যদি এই অ্যাটারি ব্রেকআউট লিখে যদি সার্চ দিই, প্রথমে যে সাইটটা আসছে যে প্লে গুগল অ্যাটারি ব্রেকআউট, যদি এটাতে যাই, দেখেন এখানে একটা গেম আসবে, এখানে একটা খেলা চলে আসবে। আমরা যদি সার্চ করি, দেখেন, আচ্ছা, এটা একটা গেম চলে আসছে। তো এই ধরনের কিওয়ার্ড কিছু ফিক্স করা আছে, এগুলোকে বলা হচ্ছে যে স্টার এগ রেজাল্ট। অর্থাৎ আপনি হচ্ছে প্লেয়েবল গেম বা ইউজেবল ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে
এই লেআউট আছে যেগুলো আপনি নিজের মতো করে অপটিমাইজ করতে পারবেন। এই ওয়েবসাইট এবং এই কিওয়ার্ডগুলোকে বলা হয় যে এস্টারেক রেজাল্টস। তো এই ধরনের এস্টারেক কিওয়ার্ড আপনারা আরও অনেক অনেক খুঁজে পাবেন, এবং দেখা যাচ্ছে যে গুগল হ্যাজ এ ডজন অর সো এস্টারেক রেজাল্ট। আচ্ছা, এখানে অনেক বেশি এস্টারেক রেজাল্ট এদের এখন আছে, এটা ডজন না, এখন আরও অনেক বেশি আছে। আপনারা হচ্ছে এই এস্টারেক রেজাল্ট লিখে যদি সার্চ দেন, দেখবেন যে এই ধরনের অনেক কিওয়ার্ড পাবেন যেগুলো আসলে প্রি ডিফাইন্ড। যেমন আমরা এখন সার্চ দিলাম যে অ্যাটারি ব্রেকআউট, এটা হচ্ছে একটা গেম আসলো। এখন এই ধরনের প্রি ডিফাইন অনেক কিওয়ার্ড আছে, আমরা এই কিওয়ার্ডগুলোর সাথে কখনোই কম্পিট করতে যাব না। গুগল বলে দিচ্ছে যে আমাদের কিন্তু অ্যাস্টারিক রেজাল্ট আছে, আপনি এদের সাথে কখনো কম্পিট করেন না, কারণ আপনি এদের সাথে কম্পিট করে কখনোই পারবেন না। আচ্ছা, এরপর বলছে সিঙ্গেল সাইট রেজাল্ট ফর ব্র্যান্ডস। আচ্ছা, সিঙ্গেল সাইট বলতে যে এসি ডেফিনেশন লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এই যে সিঙ্গেল সাইট, এখানে কিন্তু এটা কিন্তু ডবল সাইট রেজাল্ট, এবং দেখা যাচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র এই ব্র্যান্ডের জন্য, বা দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ড আছে। আমরা যদি লিখি যে বিএমডব্লিউ, দেখেন এই যে বিএমডব্লিউর জন্য কিন্তু এখানে সিঙ্গেল সাইট একটা রেজাল্টের একটা পেজ কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। তো এই ধরনের সিঙ্গেল সাইট রেজাল্ট যে ব্র্যান্ডগুলোর জন্য আছে, তাদের সাথে কম্পিট করাটা একটু মুশকিল, বা তারা যে কিওয়ার্ড বা যে ধরনের কন্টেন্ট ইউজ করছে তাদের সাথে আমরা কখনো কম্পিটে যাব না। এখন বিষয়টা হচ্ছে যে এদের সাথে যদি কম্পিট করি, এরা অলরেডি গুগলে অনেক ভালো একটা পজিশন নিয়ে বসে আছে, তো এদের সাথে যদি কম্পিট করতে যাই তাহলে আমাদের অবস্থা আসলে খুব একটা করুণ অবস্থাই হবে আর কি। তো এদের সাথে কখনো আমরা কম্পিটে যাব না, এদের সাথে র্যাঙ্ক মানে কাজ করতে গেলে আমরা কখনোই র্যাঙ্কিং পাবো না। আচ্ছা, এরপর বলছে পেডে লোনস আপডেট। এটা কি বলছে? দিস ইজ আ সিম্পল অ্যালগরিদম ডিজাইন টু ক্লিন আপ ভেরি স্প্যামিং কোয়েরিজ। আচ্ছা, পেডে লোনসের ক্ষেত্রে যে আপডেটটা আসছে, পেডে লোনসের ক্ষেত্রে যেটা বলছে যে যদি খুব বেশি স্প্যামি কোয়েরি, মানে কোয়েরি যেটা, বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ডগুলো, যেমন ধরেন যে অ্যাডাল্ট কন্টেন্টের জন্য যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়, বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি অ্যাবিউসের জন্য ইউজ করা হচ্ছে, এই ধরনের কিওয়ার্ড বা এই ধরনের কোয়েরি রিলেটেড মানে কন্টেন্ট যদি আপনার সাইডে থাকে, এইটা অবশ্যই আপনার সাইডের জন্য একটি নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো এই ধরনের কন্টেন্ট কখনো রাখা যাবে না, অ্যাডাল্ট কন্টেন্ট, বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে স্প্যামি কন্টেন্ট, বা দেখা যাচ্ছে যে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি অন্য একটা সাইডে আমাদেরকে রিডিরেক্ট করছে, এই ধরনের কন্টেন্ট কখনোই রাখা যাবে না। আচ্ছা, এরপর বলছে যে ব্র্যান্ড সিগন্যাল, বলছে যে ব্র্যান্ড নেম অ্যাঙ্কর টেক্সট। এখন ব্র্যান্ড নেম এটা আসলে খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে গুগল সার্চে। যদি আপনার একটা ব্র্যান্ডের নেম হয়, এবং এই ব্র্যান্ডের নেমে যদি আপনি ডোমেনটাকে নিতে পারেন, এবং আপনি যদি এই শুধুমাত্র ওয়েবসাইট না, এই ওয়েবসাইটের বাইরেও ফিজিক্যাল ওয়ার্ল্ডেও যদি আপনি অনেক ভালো কাজ করেন এই ব্র্যান্ডটাকে নিয়ে, দেন আপনার ব্র্যান্ডের নেমটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আপনার সাইটের এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তো অবশ্যই ব্র্যান্ড নেমটা অবশ্যই একটা ভ্যালু ক্যারি করে। আচ্ছা, এরপর বলছে ব্র্যান্ডেড সার্চেস। ব্র্যান্ডেড সার্চেস বলতে যেটা বলছে যে পিপল সার্চ ফর ব্র্যান্ডস, আপনার ব্র্যান্ডটা নিয়ে যদি কেউ ডিরেক্ট সার্চ করে, এটা অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, আপনাদেরকে যখন হচ্ছে ডোমেনের নেম চুজ করতে বলছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে পার্সোনালি একটা ডোমেন নেম খুবই পছন্দ, সেটা হচ্ছে যে রায়ান্স কম্পিউটার। এটার কারণটা হচ্ছে যে এইখানে তাদের হচ্ছে কিওয়ার্ড প্লাস তাদের যে হচ্ছে ব্র্যান্ডের নেম, এই দুইটাই এখানে আছে। এবং আমি পার্সোনালি এটাই সাজেস্ট করি যে যখন আপনার ডোমেন নেম চুজ করবেন, ব্র্যান্ড নেম এবং হচ্ছে আপনার কিওয়ার্ড, এই দুইটাকে মিক্স করে বা দেখা যাচ্ছে এই দুইটাকে একত্রিত করে আপনার একটা ডোমেনের নেম নেওয়ার চেষ্টা করবেন। তো আপনার ব্র্যান্ড নেম প্লাস আপনার কিওয়ার্ড যদি একসাথে সার্চে আসে, বা দেখা যাচ্ছে একই ধরনের ডোমেনে যদি প্লেস করতে পারেন, এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর বলছে সাইট হ্যাজ ফেসবুক পেজ অ্যান্ড লাইকস। আপনার সাইটটা বা আপনার যে ব্র্যান্ডটা, এটা যদি সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বেশি থাকে, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে একটা ফেসবুক পেজ অ্যাড করা আছে, যে ফেসবুক পেজের লাইক হচ্ছে 10,000, এবং দেখা যাচ্ছে ওইখানে অনেক বেশি এনগেজমেন্ট হয়, অনেক বেশি কমেন্ট, ফলো, শেয়ার হয়, দেন এটা আপনার ওয়েবসাইটের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, সাইট হ্যাজ টুইটার প্রোফাইল উইথ ফলোয়ার্স, এক্স্যাক্টলি সেম, যে যদি টুইটার প্রোফাইল থাকে এবং যারা এখানে যদি অনেক বেশি ফলোয়ার থাকে, যারা সবসময় টুইট করছে বা যারা সবসময় আমাদের টুইটারে এনগেজ হয়ে আছে, এই ধরনের যদি অডিয়েন্স বেশি থাকে বা ফলোয়ার বেশি থাকে,
এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, অফিসিয়াল লিঙ্কডইন কোম্পানি পেজ, যদি আপনার ব্র্যান্ড হয় তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটা লিঙ্কডইনে একটা অফিসিয়াল আপনার কোম্পানির পেজ রাখা। সেখানে সব ইনফরমেশন থাকবে, কোম্পানির সাইজ, কোম্পানির কোয়ালিটি, কোম্পানির কোয়ান্টিটি, কোম্পানির রেভিনিউ, কোম্পানির বাজেট, সব কিছু দিয়ে একটা কোম্পানির পেজ আপনারা ক্রিয়েট করে রাখবেন সুন্দরভাবে, এবং এইটা অবশ্যই আপনার সাইটের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর বলছে যে নন অথরশিপ। নন অথরশিপ বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আপনি দিচ্ছেন এটা আসলে কে লিখছে। ধরেন অনেক ভালো একজন কন্টেন্ট রাইটার যিনি আসলে ওয়ার্ল্ড ফেমাস, বা দেখা যাচ্ছে যে একজন পোয়েট, বা দেখা যাচ্ছে একজন খুব ভালো মানে জার্নালিস্ট, যিনি হচ্ছে আপনার সাইটের জন্য কন্টেন্ট রেডি করছে বা আপনার সাইটে কন্টেন্ট লিখছে। তো ওই নন অথর দিয়ে যদি আপনি আপনার সাইটে কন্টেন্ট রেডি করে নেন এবং সেখানে যদি ওই অথরের যদি নামটা থাকে যিনি অলরেডি একজন পাবলিক ফিগার, তাহলে এইটা বা এই কন্টেন্টটা আপনার সাইটের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে নন অথরশিপ। এই বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? স্যার ক্লিয়ার। আচ্ছা, নন অথরশিপ। তারপর বলছে আচ্ছা, লেজিটিমেসি অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে আপনার এই ওয়েবসাইটে যে অ্যাটাচ করা বা আপনার ওয়েবসাইটে অ্যাড করা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যেগুলো আছে এগুলো আসলে লেজিট কিনা বা এগুলো ভ্যালিড কিনা, এগুলো সঠিক কিনা, এটা হচ্ছে লেজিটিমেসি অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। যদি ভ্যালিড অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই এটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর দেখেন যে আপনার হচ্ছে ওই একটা ফেসবুক প্রোফাইল আছে বা একটা ফেসবুক পেজ আছে আপনার এই ব্র্যান্ডের নেমে, সেখানে আপনি কমেন্টে শুধু গালি খাচ্ছেন, রিপোর্ট পাচ্ছেন, ওই পেজটাতে আসলে খুব একটা ভালো এনগেজমেন্ট আসতেছে না, এটা অবশ্যই একটা নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর বলতেছে ব্র্যান্ড মেনশনস অন টপ স্টোরিজ, অর্থাৎ আপনার ব্র্যান্ডটাকে যদি অন্যান্য ব্র্যান্ডগুলো মেনশন করে বা দেখা যাচ্ছে যে টপ স্টোরিজ, অর্থাৎ গুগলে যে একটু আগে স্টোরিজ দেখালাম যে যখন আপনি কোনো মুভি বা IMDb লিখে যখন সার্চ দিবেন তখন ওইখানে টপ স্টোরিজ দেখায়। তো আপনার ব্র্যান্ডটা যদি ওই ধরনের টপ স্টোরিজে আসে, যেমন আপনি লিখলেন যে হচ্ছে বেস্ট কার, অ্যান্ড বেস্ট কার লেখার পর দেখেন এখানে স্টোরিতে হয়তো আপনার ব্র্যান্ডটা চলে আসলো, বেস্ট কার লিখে সার্চ দিলেন আপনার স্টোরিতে বা আপনার এই গুগল স্টোরিতে আপনার ওই ব্র্যান্ডটা চলে আসলো, তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর বলছে আনলাইক ব্র্যান্ডস মেনশন। এখন আপনাকে হচ্ছে যে ব্র্যান্ডগুলো আপনার সাথে সিমিলার তারাও মেনশন দিচ্ছে, যারা সিমিলার না তারাও মেনশন দিচ্ছে। তো এটা অবশ্যই একটা নেগেটিভ বিষয় যে যারা আপনার সাথে সিমিলার না বা দেখা যাচ্ছে রিলেভেন্ট না তারাও আপনাকে মেনশন দিচ্ছে, অর্থাৎ যে পাচ্ছে সেই মেনশন দিচ্ছে, এটা চলবে না। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যদি আপনার রিলেভেন্ট বা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ এই ধরনের ব্র্যান্ডগুলো যদি আপনাকে মেনশন করে দেন এটা আপনার জন্য পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর। আদারওয়াইজ যদি আনলাইকড ব্র্যান্ড মেনশন হয় তাহলে অবশ্যই এটা নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, বলছে কি ব্রিক অ্যান্ড মোর্টার লোকেশন। ব্রিক অ্যান্ড মোর্টার লোকেশন বলতে যেটা বোঝায় যে আপনি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছেন এটা গুগল ধরে নেয় যে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে এদের অবশ্যই একটা ফিজিক্যাল লোকেশন আছে, এবং যদি আপনার এই ধরনের ফিজিক্যাল লোকেশন থাকে, যেমন আপনার একটা অফিস আছে বা একটা ফ্যাক্টরি আছে, একটা কোম্পানি আছে যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি এক্সিস্ট করে, রিয়েল লাইফে যেটা এক্সিস্ট করে, যদি এই ধরনের থাকে তাহলে এই ব্র্যান্ডের জন্য যদি আপনি একটা ওয়েবসাইট রেডি করেন দেন ওই ওয়েবসাইটটা আপনার এই ব্র্যান্ডের থ্রুতে অনেক ভালো র্যাঙ্কিংয়ের দিকে থাকবে বা সামনের দিকে আসবে। ব্রিক অ্যান্ড মর্টার বলতে এটাই বোঝাচ্ছে যে ফিজিক্যালি লোকেটেড হতে হবে। আচ্ছা,